নমস্কার সকলকে। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে আলোচনার বিষয়বস্তু কোনটা। একদম ঠিক। আজকে আমরা এখানে আলোচনা করব হচ্ছে অক্টোবর কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর 2024। প্রথমে আমরা 1 থেকে 15 তারিখ পর্যন্ত আপডেট করব, তারপর আমরা 15 থেকে 31 তারিখ পর্যন্ত আপডেট করব। ভিডিওটা পুরোটা দেখো, প্রচুর ইনফরমেশন এখানে দেওয়া আছে যেটা তোমার আপকামিং যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। ওকে, চলো তাহলে শুরু করি আজকের ক্লাস। তো আজকে হচ্ছে অক্টোবর 1 থেকে 15-র মধ্যে আমরা যেটা প্রথমেই দেখব তার মধ্যে থাকবে কি না ইম্পর্টেন্ট ডেট। চলো আগে ডেট নিয়ে আমরা একটু দেখে নিই। প্রথমে দেখো কি বলেছে না, 1 অক্টোবর 3 রকম ভাবে উদযাপন করা হয়। 1 অক্টোবর 3 রকম ভাবে উদযাপন করা হয়। একদিকে হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ ওল্ডার পারসন, ইন্টারন্যাশনাল কফি ডে আর ওয়ার্ল্ড ভেজিটেরিয়ান ডে। মানে 3 রকম ভাবে তুমি 1 অক্টোবরটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, এটা আশা করতে পারো। তাহলে কি বললাম, বিশ্ব নিরামিষ দিবস বা ভেজিটেরিয়ান ডে, আন্তর্জাতিক কফি দিবস এবং আন্তর্জাতিক বয়স্ক ব্যক্তি দিবস। 2 অক্টোবর নতুন করে বলার কিছু নেই, সবাই জানি আমরা এটা হচ্ছে গান্ধী জয়ন্তী হিসেবে উদযাপন করা হয়। আরেকভাবে তুমি এটাকে কি বলতে পারো না, নন ভায়োলেন্স ডে। এটা গান্ধীজির জন্মদিন, তাই বলা হয় গান্ধী জয়ন্তী। আবার এই 2 অক্টোবর আর একজনের জন্মদিন, কার না সেক্ষেত্রে মনে রাখবো লাল বাহাদুর শাস্ত্রী, এনারও বলতে পারো জন্মদিন হচ্ছে কি না 2 অক্টোবর। আমরা জানি যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিল জওয়াহরলাল নেহরু, আর সেকেন্ড প্রাইম মিনিস্টার ছিল কি না আমাদের লাল বাহাদুর শাস্ত্রী। সেই লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন এবং গান্ধীজির জন্মদিনটা একই তারিখে পালন করা হয়, সেটা হচ্ছে 2 অক্টোবর। চলে আসো 4 তারিখটা কি বলেছে, ওয়ার্ল্ড অ্যানিমাল ওয়েলফেয়ার ডে, বিশ্ব প্রাণী কল্যাণ দিবস। 5ই অক্টোবর ওয়ার্ল্ড টিচার্স ডে, তাহলে নিশ্চয়ই মনে আছে এটা যদি 5ই অক্টোবর ওয়ার্ল্ড টিচার্স ডে হয় তাহলে ন্যাশনাল টিচার্স ডেটা পাবে ঠিক এর 1 মাস আগে আমরা উদযাপন করেছিলাম। তাহলে এক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে কি না ন্যাশনাল টিচার্স ডেটা কবে ছিল না, সেক্ষেত্রে হচ্ছে আমাদের 5th সেপ্টেম্বর। আমরা নিশ্চয়ই জানি যে এই দিনটা হচ্ছে কার জন্মদিন ছিল, সর্বপল্লী রাধাকৃষ্ণন, তাই তো। আচ্ছা চলে আসো নেক্সট 6 তারিখটা কি বলেছে, 6ই অক্টোবর হচ্ছে ওয়ার্ল্ড হ্যাবিটেট ডে বা বিশ্ব বাসস্থান দিবস। 7 তারিখটা কি বলেছে দেখো, ওয়ার্ল্ড কটন ডে অর্থাৎ কিনা বিশ্ব তুলো দিবস। 8 তারিখটা কি বলেছে না ইন্ডিয়ান এয়ারফোর্স ডে। ওকে, ইন্ডিয়ান এয়ারফোর্স ডে কবে বলেছে না 8ই অক্টোবর। তো 1 থেকে 8 তারিখ অক্টোবর মাসে গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো আমরা দেখতে পেলাম। প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে একটা জিনিস আমরা খুব কমন ভাবে লক্ষ্য করছি, বিশেষ করে পিএসসির পরীক্ষার ক্ষেত্রে, যে ডেট একটা না একটা পরীক্ষাতে থাকছেই। তাই প্রতিটা মাসের যে সমস্ত গুরুত্বপূর্ণ তারিখগুলো আছে, বিশেষ করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইউনাইটেড নেশন বা ইন্টারন্যাশনালি যেগুলো খুব ফেমাস তারিখ, সেগুলো আমাদেরকে পড়ে রাখতে হবে ফর আপকামিং এক্সাম। চলে আসে এবার 9 তারিখ। 9 তারিখটা দেখো কি বলেছে না ওয়ার্ল্ড পোস্টাল ডে, সঙ্গে মনে রাখতে হবে তাহলে ন্যাশনাল পোস্ট ডেটা কবে না 10ই অক্টোবর। 10ই অক্টোবর আবার দেখো দুরকম ভাবে উদযাপন করা হয়, আরেকদিকে কি বলছে ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে। তাহলে যখন এই পোস্টাল ডে যখন তুমি পড়ছো তখন মনে রাখবে এখান থেকে একটা ইনফরমেশন যে ইউপিইউ মানে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নটার হেডকোয়ার্টারটা কোথায় আছে যদি বলা হয় তখন মনে রাখবে বার্ন শহরটা কোথায় আছে তখন মনে রাখবো কি না সুইজারল্যান্ড। হলো, চলে আসো 10ই অক্টোবর কি বললাম না ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে, আরেক রকম ভাবে হচ্ছে ন্যাশনাল পোস্ট ডে। 11 তারিখটা দেখো কি বলেছে কি না ইন্টারন্যাশনাল ডে অফ গার্ল চাইল্ড। তাহলে এটা যদি ইন্টারন্যাশনাল হয় তাহলে সঙ্গে আমাকে মনে রাখতে হবে কি না ন্যাশনাল গার্ল চাইল্ড ডেটা আমরা কবে উদযাপন করি, সেক্ষেত্রে মনে রাখবে কি না 24 জানুয়ারি দিনটা আমরা ন্যাশনাল গার্ল চাইল্ড ডে হিসেবে উদযাপন করি। 12 তারিখটা কি বলেছে এখানে ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে, বিশ্ব পরিযায়ী পাখি দিবস। 15ই অক্টোবর দেখো দুরকম ভাবে উদযাপন করা হয়, একদিকে ইন্টারন্যাশনাল ডে অফ রুরাল ওমেন, আরেকদিকে ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে। তো আমরা জানি ওয়ার্ল্ড স্টুডেন্ট ডেটা কাকে স্মরণ করে আমরা উদযাপন করি না, তখন মনে রাখবে এপিজে আব্দুল কালাম আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি, তার জন্মদিনটা হচ্ছে এই দিনটা, তাই এই দিনটাকে উদযাপন করা হয় কি না ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে হিসেবে।
চলে আসো 16ই অক্টোবর কি উদযাপন করি না ওয়ার্ল্ড ফুড ডে, বিশ্ব খাদ্য দিবস। কারা এই দিনটা উদযাপন করে না ফাও, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। পরীক্ষার প্রশ্ন কত সালে প্রতিষ্ঠা 1945। পরীক্ষার প্রশ্ন তারিখটা কত পেয়ে গেছি আমরা কবে না 16 অক্টোবর, রাইট। আর এটার হেডকোয়ার্টার কোথায় রোম। রোম মানে শহরটা কোথায় আছে না ইটালি। আরো বাড়াও রোম শহরটা কোন নদীর তীরে, তখন আমরা কি বলবো টিবার। ওকে, আরো ইনফরমেশন বাড়াও রোম শহরটাকে এক কথায় বলা হয় কি না ইটার্নাল সিটি। ডাকনাম কি না ইটার্নাল সিটি, তাই তো। 20 তারিখটা দেখো কি উদযাপন করা হয়, 20 তারিখটা বলছে কি না ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স ডে, বিশ্ব পরিসংখ্যান দিবস। তাহলে এটা যদি ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স ডে হয় তাহলে এখান থেকে আমি মনে রাখতে পারি কি না ন্যাশনালটা কবে, ন্যাশনালটা কবে, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে, স্ট্যাটিস্টিক্স ডে এটা আমরা উদযাপন করি কবে, সেক্ষেত্রে মনে রাখবো 29 জুন, 29 জুন। আর এই দিনটা কাকে স্মরণ করে না প্রশান্ত চন্দ্র মহানবিশ, সংক্ষেপে যাকে বলা হয় পিসিএম। তাহলে 9 থেকে 20 অক্টোবর আমরা গুরুত্বপূর্ণ তারিখ আমরা দেখে ফেললাম। এরপর আছে আমাদের 24 অক্টোবর, কি বলেছে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ইনফরমেশন ডে বা বিশ্ব উন্নয়ন তথ্য দিবস। 30 তারিখটা কি বলেছে না ওয়ার্ল্ড থ্রিফ্ট ডে। এই থ্রিফ্ট কথাটাকে তুমি আরেকভাবে বলতে পারো কি না ওয়ার্ল্ড সেভিংস ডে, ওয়ার্ল্ড সেভিংস ডে, তাই তো ওয়ার্ল্ড সেভিংস ডে। আর 31 তারিখটা কি উদযাপন করা হয় রাষ্ট্রীয় একতা দিবস বা যাকে তুমি বলো কিনা ন্যাশনাল ইউনিটি ডে। কাকে স্মরণ করে দিনটা তুমি উদযাপন করো না সর্দার বল্লভভাই প্যাটেল। এবার যখনই সর্দার বল্লভভাই প্যাটেল বলছি এনার ডাকনাম কি পরীক্ষায় আসে। নিকনেম ছিল এনার দুটো, একদিকে এনাকে বলা হতো কি না সর্দার আর আরেকদিকে এনাকে কি বলা হতো না আয়রন ম্যান অফ ইন্ডিয়া, আয়রন ম্যান অফ ইন্ডিয়া, তাই তো। আর এনার নামে একটা স্ট্যাচু আছে, যে স্ট্যাচুটাকে কি বলা হয় না স্ট্যাচু অফ ইউনিটি, তাই তো। এটা হচ্ছে কি না ওয়ার্ল্ড টলেস্ট স্ট্যাচু এই মুহূর্তে, ওয়ার্ল্ড টলেস্ট স্ট্যাচু। তাহলে ওয়ার্ল্ড টলেস্ট যখন বলছি তখন এটার হাইট কত, তখন মনে রাখবো 182 মিটার এটার হাইট। এটা যদি বলো কোথায় আছে না কেভাডিয়া, কেভাডিয়া কোথায় আছে না গুজরাট, তাই তো কেভাডিয়া কোথায় আছে না গুজরাট। আচ্ছা এই স্ট্যাচুটা যদি বলো কে নির্মাণ করেছিলেন কোন কোম্পানি, তখন মনে রাখবো L&T লার্সন অ্যান্ড টুব্রো। এই স্ট্যাচুটাকে ডিজাইন করেছিল কে, ডিজাইন করেছিল কে, চিফ আর্কিটেকচার কে ছিল, তখন আমরা কি বলবো রাম বনজি সুতার, রাম বনজি সুতার যে কিনা বলতে পারো এই স্ট্যাচুটার চিফ আর্কিটেকচার, তাই তো। আর স্ট্যাচুটা কোন নদীর তীরে যদি বলা হয় তখন মনে রাখবো কি না নর্মদা, নর্মদা নদীর তীরে বলতে পারো স্ট্যাচুটা রয়েছে, যেটা হচ্ছে এই মুহূর্তে ওয়ার্ল্ড টলেস্ট স্ট্যাচু। তাহলে এই হচ্ছে আমার ইম্পর্টেন্ট ডেট এবং এই ইম্পর্টেন্ট ডে সম্পর্কে সারাউন্ডিং ইনফরমেশন। তাহলে এর পরের যে প্যারামিটারটা আছে সেটা আমরা দেখবো কি আছে। পরের প্যারামিটার হচ্ছে ইম্পর্টেন্ট থিম। তো আমরা এখানে 1 থেকে 31 তারিখের মধ্যে যত ডেটের ইম্পর্টেন্ট থিমগুলো আছে আমরা এখানে কভার করব। কিন্তু কন্ডিশন একটা মনে রাখতে হবে, থিমগুলো মনে রাখার ক্ষেত্রে যে পয়েন্টটা মাথায় রাখতে হবে যে থিমগুলো ছোট থিম সেগুলোকে বেশি মনে রাখবে, আর যেগুলো থিমগুলো বড় তার ডেটগুলোকে মনে রাখবে। ওকে, তোমাকে ডেট দিয়ে প্রশ্ন করবে যেগুলো বড় থিম, আর যেগুলো ছোট সেগুলো তোমাকে থিম জিজ্ঞেস করবে। এক্সাম্পল দেখো, যেমন দেখো 1 অক্টোবর এখানে দু রকম বলা আছে। 1 অক্টোবরটা এখানে দু রকম বলা আছে, একদিকে কি না ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ওল্ডার পার্সন, আরেকদিকে ইন্টারন্যাশনাল কফি ডে। এবার তুমি থিমগুলো দেখো। ইন্টারন্যাশনাল ডে অফ ওল্ডার পার্সনের ক্ষেত্রে তোমাকে বলেছে এইজিং উইথ ডিগনিটি, দ্য ইম্পর্টেন্ট অফ স্ট্রেংথেনিং কেয়ার অ্যান্ড সাপোর্ট সিস্টেম ফর ওল্ডার পার্সন ওয়ার্ল্ড ওয়াইড। আর ইন্টারন্যাশনাল কফি ডে থিম কি বলেছে কফি ইউর ডেলি রিচুয়াল আওয়ার শেয়ার জার্নি। তো এই দুটোর মধ্যে তোমাকে থিম দিয়ে জিজ্ঞেস করতে পারে কোনটা, তোমাকে জিজ্ঞেস করতে পারে ইন্টারন্যাশনাল কফি ডে থিমটা কি ছিল। 4টে অপশন থাকবে, সেখান থেকে তোমাকে কারেক্ট আনসারটা বার করতে হবে। আর ওপরেরটা দিয়ে তোমাকে জিজ্ঞেস করবে এই থিমটা গোটাটাই তোমার লেখা থাকবে, প্রশ্নে বলা থাকবে এইজিং উইথ ডিগনিটি, দ্য ইম্পর্টেন্স অফ স্ট্রেংথেনিং কেয়ার অ্যান্ড সাপোর্ট সিস্টেম ফর ওল্ডার পার্সন ওয়ার্ল্ড ওয়াইড ইজ আ থিম অফ বলে দেওয়া থাকবে ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ওল্ডার পার্সন বলে প্রশ্নটা থাকবে
which was observed on, তখন 4টে তারিখ দিয়ে দেবে যার মধ্যে থেকে তোমাকে 1 অক্টোবরটাকে আনসার করতে হবে। তাহলে কি বললাম, বড় থিমগুলো দেওয়া থাকবে, ডেটটা তোমাকে জিজ্ঞেস করবে, আর ছোট থিমগুলো ডেট বলা থাকবে, থিমটা জিজ্ঞেস করবে। ওকে, যে এই তারিখের থিমটা কি ছিল। পরেরটার ক্ষেত্রে দেখো, এটা অবশ্যই মনে রাখবে, স্পেস অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ইজ দ্য থিম অফ, তখন হচ্ছে ওয়ার্ল্ড স্পেস উইক, বা বলতে পারে ওয়ার্ল্ড স্পেস উইকটা কবে উদযাপন করা হয়, 4 থেকে 10 অক্টোবর, এবং তার থিমটা কি। 4 অক্টোবর আমরা এখানে আরেকটা ডেট পাচ্ছি, ওয়ার্ল্ড অ্যানিমাল ডে, যার থিমটা কি আছে, দ্য ওয়ার্ল্ড ইজ দেয়ার হোম টু। এটাও বলতে পারো কিনা থিম হিসেবে গুরুত্বপূর্ণ, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোকে পাশে রাইট সাইন দিচ্ছি, থিম হিসেবে মনে রাখবে। 7 অক্টোবর কি বলেছে, ওয়ার্ল্ড হ্যাবিটেট ডে, যার থিমটা বলছে এঙ্গেজিং ইউথ টু ক্রিয়েট আ বেটার আরবান ফিউচার। আচ্ছা, 9 তারিখটা কি বলেছে, 9 তারিখটা হচ্ছে ওয়ার্ল্ড পোস্ট ডে, যার থিমটা বলেছে 150 ইয়ার্স অফ এনাবলিং কমিউনিকেশন অ্যান্ড এম্পাওয়ারিং পিপুল অ্যাক্রস নেশন। এই দুটোর ক্ষেত্রেই তারিখটা মনে রাখবে, তারিখটা ইম্পর্টেন্ট। এই দুটোর ক্ষেত্রে তারিখটা, প্রথমটার ক্ষেত্রে তারিখটা অবশ্যই মনে রাখবে। ওকে, যেগুলো দিয়ে তোমাকে পরীক্ষায় প্রশ্ন হবে। 11 অক্টোবর ইন্টারন্যাশনাল ডে অফ গার্ল চাইল্ডের ক্ষেত্রে থিমটা খুবই ইম্পর্টেন্ট, গার্লস ভিশন ফর দ্য ফিউচার, মনে রাখবে। আর পরেরটা হচ্ছে কি না ওয়ার্ল্ড এগ ডে, যেটা কিনা 11 অক্টোবর উদযাপন করা হয়, তার থিমটা কি, ইউনাইটেড বাই এগস। 12 অক্টোবর ওয়ার্ল্ড মাইগ্রেটরি ডে, দেখো এখানে তারিখটা পড়েছে 12 অক্টোবর, সাধারণত কিনা বছরে দুবার দিনটা উদযাপন করা হয়, তো এবারে ডেটটা পড়েছে 12 অক্টোবর, যার থিমটা কি আছে, প্রোটেক্ট ইনসেক্ট প্রোটেক্ট বার্ড। এটা ইম্পর্টেন্ট থিম, অতি অবশ্যই মনে রাখবে। নেক্সট ওয়ান দেখো, ওয়ার্ল্ড স্টুডেন্ট ডে, তোমাকে জিজ্ঞেস করবে তারিখটা কত তারিখে বা এই তারিখটায় কার জন্মদিন তো হিসেবে উদযাপন করা হয়, তখন মনে রাখবো এপিজে আব্দুল কালাম। আর থিমটা কি আছে, এম্পাওয়ারিং স্টুডেন্ট টু বি এজেন্ট অফ চেঞ্জ। 15 অক্টোবর আরেকটা ডেট আছে, যেটা হচ্ছে গ্লোবাল হ্যান্ড ওয়াশিং ডে এবং ইন্টারন্যাশনাল ডে অফ রুরাল ওম্যান। হ্যান্ড ওয়াশিং ডে থিমটা কি আছে, হোয়াই আর ক্লিন হ্যান্ড স্টিল ইম্পর্টেন্ট। আর রুরাল ওম্যানের থিমটা কি আছে, রুরাল ওম্যান সাস্টেনিং নেচার ফর আওয়ার কালেকটিভ ফিউচার। চলে আসো পরেরটা, 16 অক্টোবর কি বলেছে, ওয়ার্ল্ড ফুড ডে, যার থিমটা কি আছে, রাইট টু ফুড ফর এ বেটার লাইফ অ্যান্ড এ বেটার ফিউচার। 17 অক্টোবরে ডেটটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে ফর এরাডিকেশন অফ পভার্টি, মানে আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস। এই দিবসটা কবে, এটা ইম্পর্টেন্ট, মনে রাখবে কত না 17 অক্টোবর। আর এবারে থিম হচ্ছে এন্ডিং সোশ্যাল অ্যান্ড ইনস্টিটিউশনাল ম্যালট্রিটমেন্ট, অ্যাক্টিং টুগেদার ফর জাস্ট পিসফুল অ্যান্ড ইনক্লুসিভ সোসাইটি। 24 তারিখ ওয়ার্ল্ড পোলিও ডে, এটার তারিখটাও ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে থিমটাও ইম্পর্টেন্ট। এই গ্লোবাল মিশন টু রিচ এভরি চাইল্ড, এটা হচ্ছে এবারে থিম। 24 অক্টোবর আর কি গুরুত্বপূর্ণ না ইউনাইটেড নেশন প্রতিষ্ঠা দিবস, এটাও ডেটটাও ইম্পর্টেন্ট। ওকে, একই দিকে ডেটটাও ইম্পর্টেন্ট আর থিমটা কি বলেছে, গ্লোবাল ইউনিটি অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এই থিমটাও ইম্পর্টেন্ট। চলে আসো 29 তারিখটা হচ্ছে আয়ুর্বেদা ডে, থিমটা কি ছিল, আয়ুর্বেদা ইনোভেশন ফর গ্লোবাল হেলথ। আর 29 তারিখটা আরেক রকম ভাবে উদযাপন করা হয়, ওয়ার্ল্ড স্ট্রোক ডে, থিমটা হচ্ছে হ্যাশট্যাগ গ্রেটার দ্যান স্ট্রোক অ্যাক্টিভ চ্যালেঞ্জ। তাহলে এই ছিল আমাদের সেকেন্ড পার্ট, মানে থিম নিয়ে আমরা আলোচনা করলাম। তাহলে প্রথমে ডেট হলো, তারপর থিম, এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে আমাদের অ্যাওয়ার্ডস, পুরস্কার। তাহলে অক্টোবর মাসের ফার্স্ট হাফের গুরুত্বপূর্ণ পুরস্কার যদি আমরা দেখি কি কি আছে, প্রথম পুরস্কারটাই হচ্ছে নোবেল প্রাইজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো জায়গা থেকেই প্রশ্ন দিতে পারে। বাট যেটা ট্রেন্ডিং, যেটা দিয়ে আসে সাধারণত, যে যদি সিঙ্গেল কেউ কোনো পুরস্কার পায় যে কোনো ক্যাটাগরি রেসপেক্টে, তখন আমাকে সেই জায়গাটাকে মনে রাখতে হয়। তাহলে নোবেল প্রাইজের রেসপেক্টে 3টে ক্যাটাগরি করা আছে, একদিকে ক্যাটাগরি, একদিকে কারা পেয়েছে, আর একদিকে তাদের রিসার্চ এরিয়া। এই পার্টটা দিয়েও কিন্তু পরীক্ষার প্রশ্ন হচ্ছে। তো প্রথমে দেখো সিঙ্গেল ক্যাটাগরি যদি দেখি না, লিটারেচার কে পেয়েছে, শুধু নামটা মনে রাখবো, হাংকাং। আর পিস কে পেয়েছে সিঙ্গেল ক্যাটাগরি, তখন মনে রাখবে নিহন কি না হিডাঙ্কিও। তাহলে এই দুজন হচ্ছে এককভাবে বলতে পারো পুরস্কার পেয়েছে। বাদ বাকি যদি আমরা দেখি কি না, মেডিসিনে দুজন পেয়েছে, একজনের নাম হচ্ছে ভিক্টর অ্যামব্রোস এবং তার সঙ্গে হচ্ছে গ্যারি রুফকুন। কোন রিসার্চ এরিয়া রেসপেক্টে পেয়েছে না, মাইক্রো আরএনএ ডিসকভারি রেসপেক্টে তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে। ফিজিক্সের ক্ষেত্রে যদি আমরা দেখি কি না, এআই কে বা মেশিন লার্নিং কে এআই এর সাথে বলতে পারো যুক্ত করার জন্য কি না জন হফিল্ড এবং জিওফ্রে হিটনকে পুরস্কারে সম্মানিত করা হয়েছে। একই রকম ভাবে কেমিস্ট্রি রেসপেক্টে যদি আমরা দেখি কি না, কেমিস্ট্রি রেসপেক্টে কি না
প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশনের জন্য ডেভিড বেকার, ডেমিস হাসাবিস এবং জন এম জাম্পারকে সম্মানিত করা হয়েছে। ইকোনমিক্সের রেসপেক্টে যদি আমরা দেখি কি না, হাউ ইনস্টিটিউশন আর ফর্মড অ্যান্ড এফেক্ট প্রসপারিটি এর ওপর রিসার্চের জন্য তিনজনকে দেওয়া হয়েছে, যার নাম হচ্ছে ড্যারন অ্যাসোমোগ্লু, সাইমন জনসন এবং জেমস এ রবিনসন। এই তিনজনকে পুরস্কার দেওয়া হয়েছে। তাহলে পরীক্ষায় আমাকে রিসার্চ এরিয়া দিয়ে প্রশ্ন হতে পারে, কারা পেয়েছে, কোন ক্ষেত্রে পেয়েছে, এটা দিয়েও পরীক্ষায় প্রশ্ন হতে পারে। বিশেষ করে মনে রাখবো কিন্তু এই লিটারেচার এবং পিস, যে দুটো জায়গা দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসছে। কিন্তু এই নোবেল প্রাইজে কারা পেয়েছে এটা যেমন ইম্পর্টেন্ট, সঙ্গে ছোট্ট করে একটু ব্যাকগ্রাউন্ডটাকেও মনে রাখতে হয়, যে ব্যাকগ্রাউন্ড দিয়ে পরীক্ষার প্রশ্ন দেয়। তখন মনে রাখবো কি না, নোবেল প্রাইজ, যে জায়গাটা প্রথমেই ভুল হয়, যে নোবেল প্রাইজ প্রতিষ্ঠা কবে, যখন এটা দেয় তখন পরীক্ষার অপশন 1895, তার সঙ্গে হচ্ছে তোমার 1901, দুটোই অপশানে থাকে। তো আমরা সাধারণত 1901টাই আনসার করি, যেহেতু প্রথম দেওয়া হচ্ছে 1901 থেকে। কিন্তু পরীক্ষার প্রশ্ন প্রতিষ্ঠা কবে, তখন মনে রাখবে এস্টাবলিশ যদি বলা হয় তখন মনে রাখবে আনসার হচ্ছে 1895 হলো। আচ্ছা, স্টার্টেড বা ফার্স্ট অ্যাওয়ার্ডেড যদি আমরা দেখি, পুরস্কারটা প্রথমবার দেওয়া হচ্ছে, ফার্স্ট অ্যাওয়ার্ডেড ইন, তখন মনে রাখবে এটা হচ্ছে 1901-এ প্রথমবার দেওয়া হলো। এবার এই প্রথমবার যখন দেওয়া হচ্ছে তখন কতগুলো ক্যাটাগরিতে দেওয়া হচ্ছে, তখন মনে রাখবে ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন, তার সঙ্গে হচ্ছে তোমার পিস, তার সঙ্গে হচ্ছে লিটারেচার। এই টোটাল 5টা ক্যাটাগরিতে দেওয়া চালু হচ্ছে কবে থেকে না, 1901 থেকে হলো। কিন্তু নোবেল প্রাইজ তো টোটাল যদি বলি আমরা 6টা ক্যাটাগরি, 6টা ক্যাটাগরিতে দেওয়া হয় আমরা জানি। তাহলে 5টা ক্যাটাগরি দেওয়া হচ্ছে 1901 থেকে। তাহলে যে ক্যাটাগরিটা থেকে গেল তার নাম কি, ইকোনমিক্স। ইকোনমিক্সে পুরস্কারটা প্রতিষ্ঠা কবে থেকে, পুরস্কারটা প্রতিষ্ঠা হচ্ছে 1968-এ। আর পুরস্কারটা স্টার্ট হচ্ছে কবে থেকে, স্টার্ট হচ্ছে না 1969 থেকে। তাহলে ইকোনমিক্সটা বলতে পারো স্টার্টিং ইয়ার, দেওয়া চালু হচ্ছে কবে থেকে, 1969। এখন তুমি বলতে পারো এই পুরস্কারটা প্রতিষ্ঠা করেছে কে, ফাউন্ডেড বাই মনে রাখতে হবে নামটা কি না, অ্যালফ্রেড নোবেল। অ্যালফ্রেড নোবেল পুরস্কারটা প্রতিষ্ঠা করে, রাইট। অ্যালফ্রেড নোবেল আর কি আবিষ্কার করে না, ডাইনামাইট, তাই না, ইনি ডিনামাইট আবিষ্কার করেন। অ্যালফ্রেড নোবেল নোবেল প্রাইজটা প্রতিষ্ঠা করে, বা নোবেল প্রাইজ ডে, নোবেল প্রাইজ ফাউন্ডেশন ডে, তার সঙ্গে হচ্ছে কি না অ্যালফ্রেড নোবেল ডেথ অ্যানিভার্সারি, এই দুটো তারিখই সেম। কত তারিখে, তখন মনে রাখবে এই দুটো তারিখে হচ্ছে কত না, 10th জানুয়ারি। তার মানে 10ই জানুয়ারি পুরস্কারটা হাতে তুলে দেওয়া হয়। আর এই 10ই জানুয়ারি হচ্ছে কি না অ্যালফ্রেড নোবেলের মৃত্যু দিবস। আবার এই 10ই জানুয়ারিটা অন্যরকম ভাবে উদযাপন করা হয় কি হিসেবে না, হিউম্যান রাইটস ডে। এই তারিখটাকেই বলি আমরা কি না, হিউম্যান রাইটস ডে হিসেবেও তারিখটা উদযাপন করা হয়। মনে থাকবে? তাহলে এই হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা অতি অবশ্যই মনে রাখবে। আর কি মনে রাখতে হবে না, নোবেল প্রাইজের মধ্যে যদি বলা হয়, এই পয়েন্টটা মনে রাখবে যে অ্যাপার্ট ফ্রম পিস, তার মানে পিস ক্যাটাগরিটা ছাড়া all five categories were given from কোথা থেকে না, স্টকহোমটা কোথায় আছে না, তখন মনে রাখবো সুইডেন। ওকে, তাহলে একমাত্র মনে রাখবে কি না, পিস ক্যাটাগরিটা ছাড়া বাকি সব কটা ক্যাটাগরি দেওয়া হয় কোথা থেকে, স্টকহোম। তাহলে পিস ক্যাটাগরিটা কোথা থেকে দেওয়া হয়, তখন মনে রাখবে অসলোটা কোথায় আছে, নরওয়ে। ওকে, তার মানে আমি যদি এখানে দেখি শুধুমাত্র পিস ক্যাটাগরিটা দেওয়া হয় কোথা থেকে, অসলো। আর বাকি টোটাল যতগুলো ক্যাটাগরি আছে সব দেওয়া হয় কোথা থেকে না, স্টকহোম। হলো, তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা মাথায় রেখে তার সঙ্গে হচ্ছে কি না নোবেল প্রাইজ কারা কারা পেয়েছে এই বছরের রেসপেক্টে, কোন কোন ক্যাটাগরিতে পেয়েছে, এটা একটু পড়ে রাখতে হবে।
চলে আসো নোবেল প্রাইজের পরে নেক্সট পুরস্কারটার নাম কি আছে না শাস্ত্র রামানুজন প্রাইজ, তাই না? তাহলে রামানুজন কে ছিলেন প্রথমে এটা আসো, ইনি একজন বিখ্যাত ম্যাথামেটিশিয়ান ছিলেন। এনাকে স্মরণ করে একটা দিন উদযাপন করা হয় কবে না 22শে জানুয়ারি, আমরা জানি। তাহলে 22শে জানুয়ারিটা কি উদযাপন করা হয়, সেক্ষেত্রে মনে রাখবো কি না ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে। এই দিনটা উদযাপন করা হয় কবে না 22শে জানুয়ারি। তাহলে তুমি বলতে পারো স্যার আরেকটা তো দিন আছে যেটাকে বলা হয় পাই ডে, তাই না? পাই ডে, এই পাই ডেটা কবে উদযাপন করা হয়, তখন মনে রাখবে এটা হচ্ছে 14ই মার্চ, এই দিনটাকে উদযাপন করা হয়। দুটো কিন্তু আলাদা। এবার দেখো এই রামানুজনকে স্মরণ করে পুরস্কারটা যেটা দেওয়া হয়, পুরস্কারটার নাম কি শাস্ত্র রামানুজন প্রাইজ। শাস্ত্র কথাটার পুরো অর্থ কি পরীক্ষায় জিজ্ঞেস করে, তখন মনে রাখবে শানমুগা আর্টস সায়েন্স টেকনোলজি অ্যান্ড রিসার্চ একাডেমি। এটা একটা কি না, এটা একটা প্রাইভেট ডিম ইউনিভার্সিটি। কোথায় আছে এটা না তামিলনাড়ুর তাঞ্জাভুরে রয়েছে। যারা কিনা বলতে পারো এই পুরস্কারটা অর্থাৎ শাস্ত্র রামানুজন প্রাইজটা এটা প্রতিষ্ঠা করেছে। আর 2024-এ এই পুরস্কারটা কাকে দিয়েছে না ইউএস এর একজন জর্জিয়ার ইনস্টিটিউট অফ টেকনোলজির একজন ম্যাথামেটিশিয়ান, যার নাম কি নাম হচ্ছে আলেকজান্ডার ডুন। তাহলে আলেকজান্ডার ডুনের পরিচয় কি না ইনি হচ্ছেন একজন ম্যাথামেটিশিয়ান যিনি বর্তমানে কর্মরত কোথায় না জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটা কোথায় আছে আমেরিকা। আর এনাকে কিসের জন্য দেওয়া হয়েছে না ইনি নাম্বার থিওরির উপরে বলতে পারো তার অ্যানালিটিক কাজের জন্য তাকে এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে। তাহলে এখান থেকে দেখো তুমি 2-3টে প্রশ্ন এক্সট্রা আরো অ্যাড অন করতে পারলে। শুধুমাত্র শাস্ত্র রামানুজন প্রাইজ কে পেয়েছে এটা পড়বে না, তার সঙ্গে এই সাপোর্টিং ইনফরমেশন গুলো একটু মনে রাখার চেষ্টা করবে। চলে আসো নেক্সট দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড যদি বলা হয় সম্প্রতি যাকে দেওয়া হলো তার নাম কি, আমরা জানি কাকে দেওয়া হয়েছে মিঠুন চক্রবর্তী, তাই তো? কে পেয়েছে না মিঠুন চক্রবর্তী। দাদা সাহেব ফালকে পুরস্কারটা এটা সিনেমা জগতে ভারতীয় সিনেমা জগতের এটাকে হাইয়েস্ট বা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড হিসেবে এটা কাউন্ট করা হয়। কে পেয়েছে মিঠুন চক্রবর্তী, এইটুকু পড়া হলো। এবার চলে যাও এটা সম্বন্ধে একটু ব্যাকগ্রাউন্ডে। তাহলে পুরস্কারটার নাম কি পেলাম, পুরস্কারটার নাম হচ্ছে দাদা সাহেব ফালকে। দাদা সাহেব ফালকে। প্রথম যে প্রশ্নটা তোমাকে এখান থেকে করতে পারে যে এনার একটা ডাকনাম আছে, ডাকনামটা কি না এনাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান সিনেমা। ফাদার অফ ইন্ডিয়ান সিনেমা এটা হচ্ছে তার ডাকনাম হলো। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড এটা কবে প্রতিষ্ঠা হয়, তখন মনে রাখবে 1969। এই বছরই কি না এই বছর মারা যাচ্ছে কি না ডেথ অফ দাদা সাহেব ফালকে। দাদা সাহেব ফালকের মৃত্যু বছরটা কবে না এই বছর। দাদা সাহেব ফালকে মারা যাচ্ছে কবে না 1969-এ হলো। এই বছরই প্রথমবার ফার্স্ট অ্যাওয়ার্ডেড যদি বলা হয় ফার্স্ট অ্যাওয়ার্ডেড প্রথম পুরস্কার দেওয়া হচ্ছে কাকে, তখন মনে রাখবে দেবিকা রানী। দেবিকা রানী, যার আবার একটা ডাকনাম আছে এনাকে বলা হয় কি না এনাকে বলা হয় ফার্স্ট লেডি অফ ইন্ডিয়ান সিনেমা। ফার্স্ট লেডি অফ ইন্ডিয়ান সিনেমা, রাইট। আচ্ছা এবার এই দাদা সাহেব ফালকে পুরস্কারটা সম্প্রতি কে পেল না মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী এনাকে দিয়ে আমাকে ইনফরমেশন এক্সট্রা কি মনে রাখতে হবে, তখন মনে রাখবে মিঠুন চক্রবর্তী যদি বলা হয় ফার্স্ট মুভি বা ফার্স্ট সিনেমাটার নাম কি ছিল, তখন মনে রাখবো মৃগয়া। পরীক্ষার প্রশ্ন। এই মৃগয়ার আবার ডাইরেক্টর কে ছিল, তখন মনে রাখবো ডাইরেক্টর ছিল মৃণাল সেন। আর মিঠুন চক্রবর্তী এই মৃগয়া সিনেমার জন্যই বলতে পারো প্রথম ফার্স্ট ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন, তাই না? প্রথম সিনেমাতেই ন্যাশনাল অ্যাওয়ার্ড। কোন সিনেমাটা না সেটা হচ্ছে আমাদের মৃগয়া। তাহলে মিঠুন চক্রবর্তী যদি বলা হয় কততম দাদা সাহেব ফালকে পুরস্কার পেলেন, তখন মনে রাখবে 54th 54তম দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড। ওকে, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড। তাহলে ইনি যদি 54তম হন তখন মনে রাখবো 53তম হিসেবে এই পুরস্কারটা কে পেয়েছে, তখন মনে রাখবো ওয়াহাদিয়া রহমান, যে কিনা বলতে পারো 53তম হিসেবে পুরস্কারটা পেয়েছে। মিঠুন চক্রবর্তী কততম ন্যাশনাল অ্যাওয়ার্ড সেরিমনিতে এই পুরস্কারটা পেলেন। ন্যাশনাল অ্যাওয়ার্ড সেরিমনিটা ছিল কত না 70তম। তাহলে 70তম ন্যাশনাল অ্যাওয়ার্ড সেরিমনিতে 54তম দাদা সাহেব ফালকে পুরস্কার পেলেন কে না
মিঠুন চক্রবর্তী। পরীক্ষায় কিন্তু এই তম দিয়ে কিন্তু কোশ্চেন করে, খেয়াল রাখতে হবে। দাদা সাহেব ফালকে পুরস্কার যখন নিয়ে আমরা আলোচনা করছি তখন মনে রাখতে হবে দাদা সাহেব ফালকে সম্বন্ধে একটু বেসিক ইনফরমেশন আমাকে রাখতে হবে। চলে আসো নেক্সট, পরের প্যারামিটার কি আছে, বুকস অ্যান্ড অথার্স। তাহলে ফার্স্ট আমাদের অ্যাওয়ার্ড সেকশন ডান, অক্টোবরে পার্ট 1-এ অ্যাওয়ার্ড সেকশন ডান। এবার বুকস অ্যান্ড অথার্সের মধ্যে দেখো চারটে বইয়ের নাম বলা আছে। চারটে বইয়ের মধ্যে প্রথম দুটো বইয়ের নাম কি আছে, জলন্ধর পীঠ কা রহস্য, আর দ্বিতীয় বইটার নাম কি না, মুস্তারকর খাতা। এই দুটো বইয়েরই লেখক কে, অজয় পরাশর। অজয় পরাশরের পরিচয় কি, ইনি হচ্ছেন বর্তমানে আমাদের নর্থ ইস্ট কাউন্সিলের ডিরেক্টর অফ ইনফরমেশন অ্যান্ড পাবলিক রিলেশন। তাহলে তার লেখা সম্প্রতি দুটো বই প্রকাশিত হয়েছে। প্রকাশ করেছে কে না, প্রকাশ করেছে আমাদের সিএম অফ হিমাচল প্রদেশ, তাই না, সুখবিন্দর সিং সুক্খু, যে কিনা বলতে পারো বই দুটো প্রকাশ করেছে। এই দুটো বই অবশ্যই রিসেন্ট বই, তাই আমরা মনে রাখবো। তার সাথে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এই দুটো বই। কি বই, মাদার মেরি কামস টু মি, কে পেয়েছে, অরুন্ধতী রায়। কে, সরি, বইটার লেখিকা কে, অরুন্ধতী রায়। বইটা পাবলিশড হবে কবে, পাবলিশড হবে 2025-এ। লেখিকার নাম অরুন্ধতী রায়। এনাকে দিয়ে আমরা কি মনে রাখি, এনাকে দিয়ে মনে রাখি কি না, ইনি ম্যান বুকার প্রাইজটা পেয়েছিলেন কত সালে, তখন মনে রাখবো 1997। কোন লেখার জন্যে না, গড অফ স্মল থিং, মনে পড়ছে, গড অফ স্মল থিং লেখার জন্যে, রাইট। আর এই অরুন্ধতী রায়কে রিসেন্টলি কোন পুরস্কার দেওয়া হয় না, পেন প্রিন্টার, তাই তো, পেন প্রিন্টার অ্যাওয়ার্ড 2024-এর পেন প্রিন্টার সম্মানেও সম্মানিত করা হয় কাকে, অরুন্ধতী রায়কে। নামটা মনে রাখবো। চলে আসুন নেক্সট, আমাদের ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ব্রায়ান লারা নতুন একটা বলতে পারো কি না বই আসতে চলেছে। বইটার নাম কি, দ্য ইংল্যান্ড ক্রনিকল। তাহলে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান ছিল ব্রায়ান চার্লস লারা। তার লেখা নতুন যে বইটার নাম কি, নাম হচ্ছে লারা দ্য ইংল্যান্ড ক্রনিকলস। অবশ্যই বইটার নাম মনে রাখতে হবে। অরুন্ধতী রায়ের লেখা আপকামিং নতুন বইটার নাম মনে রাখবো। বইটার নাম কি, মাদার মেরি কামস টু মি। বুকস অ্যান্ড আদার সেগমেন্ট আমাদের কমপ্লিট। নেক্সট চলে আসো, পরেরটা কি আছে, তাহলে ওয়ার্ল্ড এগ্রিকালচার ফোরামে সেক্রেটারি জেনারেল হিসেবে সম্প্রতি যিনি অ্যাপয়েন্টেড হলেন, আমাদের নেক্সট সেগমেন্টটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড রেসপেক্টে অ্যাপয়েন্টমেন্ট। তো ওয়ার্ল্ড এগ্রিকালচার ফোরামে সেক্রেটারি জেনারেল হিসেবে সম্প্রতি যিনি অ্যাপয়েন্টেড হলেন তার নাম কি, নাম হচ্ছে ডক্টর জ্যাকলিন ডি অ্যারোস হিউজ। জাস্ট এক লাইনে মনে রাখবে, ডক্টর জ্যাকলিন ডি অ্যারোস হিউজ, যে কিনা ওয়ার্ল্ড এগ্রিকালচার ফোরামে সেক্রেটারি জেনারেল হিসেবে অ্যাপয়েন্টেড হলেন। চলে আসুন নেক্সট, বোটসওয়ানা একটা দেশ, ওকে, যে দেশটা ইন্ডিপেন্ডেন্ট পেয়েছিল কার কাছ থেকে, ইউনাইটেড কিংডমের কাছ থেকে 1966-এ হলো। সে স্বাধীনতা পায় কার কাছ থেকে না, আমাদের ইউকের কাছ থেকে স্বাধীনতা পায় 1966-তে। তারপর থেকে এখানে কি না ডেমোক্রেটিক চেঞ্জ পার্টি যারা কিনা বলতে পারো রুল করে আসছে। তো সম্প্রতি সেই ডেমোক্রেটিক চেঞ্জ পার্টির ক্যান্ডিডেট যার নাম হচ্ছে ডুমো বাকো, কি নাম বললাম, ডুমো বোকো, যে কিনা এখানকার অর্থাৎ বোটসওয়ানার 6th প্রেসিডেন্ট হিসেবে ইলেক্টেড হয়েছে। তাহলে আমাকে পরীক্ষার প্রশ্ন কি করবে না, সম্প্রতি বোটসওয়ানার 6th প্রেসিডেন্ট হিসেবে যিনি ইলেক্টেড হয়েছেন তার নাম কি, নাম হচ্ছে কি বললাম, ডুমা বোকো। হয়ে গেল, তাহলে অ্যাপয়েন্টমেন্ট কমপ্লিট। এরপর আমাদের ফার্স্ট প্যারামিটারের মধ্যে আমরা চলে আসবো ইম্পর্টেন্ট স্কিম কি কি আছে বা কোনো বিল বা কোনো অ্যাপস আছে কিনা। তো সম্প্রতি আমরা নতুন যে স্কিমটা নিয়ে আলোচনা করব, স্কিমটার নাম কি, জল হি অমৃত স্কিম, যেটা কিনা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে লঞ্চ করা হয়েছে নতুন একটা স্কিম। কি বলেছে আমরা দেখে নেব। ইউনিয়ন মিনিস্টার অফ হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার মনোহর লাল যে কিনা ঘোষণা করলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নতুন একটা স্কিম যার নাম হচ্ছে জল হি অমৃত। কিন্তু মাথায় রাখতে হবে এই স্কিমটা কার আন্ডারে রয়েছে না, অটল মিশন ফর রিজুভিনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন, সংক্ষেপে যাকে আমরা বলি অমৃত। সেই অমৃত 2.0 এর আন্ডারে বলতে পারো এই স্কিমটা লঞ্চ করা হয়েছে, যার প্রথম 100 দিন কি কিসের উপরে ক্যাম্পেইন করবে বা টার্গেট কি বা গোল কি, তখন মনে রাখবো প্রমোটিং এফেক্টিভ ওয়াটার ম্যানেজমেন্ট। তাহলে ওয়াটার ম্যানেজমেন্টকে বলতে পারো প্রমোট করাই হচ্ছে এই স্কিমটার প্রথম 100 দিনের উদ্দেশ্য। কোন স্কিমটা না, জল হি অমৃত, যেটা কিনা কার আন্ডারে রয়েছে না, অটল মিশন ফর রিজুভিনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন, অর্থাৎ অমৃত 2.0 স্কিমের আন্ডারে রয়েছে। যার আন্ডারে মুখ্য উদ্দেশ্য কি না, গভর্নমেন্ট ফোকাস করছে কিসের উপরে, রিসাইক্লিং অ্যান্ড প্রসেসিং অফ ওয়াটার।
তাহলে জলকে প্রসেস করা বা রিসাইকেল করাই হচ্ছে মেন ফোকাস রয়েছে, অ্যালং উইথ কি না রিইউজ ইন বোথ রুরাল অ্যান্ড আরবান এরিয়া। তাহলে এই রিসাইক্লিং করে বা প্রসেসিং করে ওয়াটারকে পুনরায় ব্যবহারযোগ্য করে তোলা, এবং সেই ব্যবহারটা ইউজ হবে কোথায় না রুরাল এবং আরবান এরিয়াতে। আর জল হি অমৃত স্কিম হ্যাজ বিন লঞ্চ টু সাপোর্ট, কাকে সাপোর্ট করার জন্য এটা লঞ্চ করা হয়েছে না ওয়াটার ম্যানেজমেন্ট এফোর্ট। তাহলে কি না জল সংরক্ষণকে সাপোর্ট করার জন্য বলতে পারো এই স্কিমটা লঞ্চ হয়েছে। তাহলে স্কিমটার নাম কি পেলাম, স্কিমটার নাম হচ্ছে জল হি অমৃত স্কিম। ওকে, ওয়াটার ম্যানেজমেন্টের জন্য স্কিমটা লঞ্চ করা হয়েছে। চলে আসুন নেক্সট, সম্প্রতি আমাদের প্রাইম মিনিস্টার মোদী উদযাপন করলো 10 ইয়ার্স অফ স্বচ্ছ ভারত অভিযান। স্বচ্ছ ভারত অভিযান যেটা কিনা বলতে পারো তার 10 বছর কমপ্লিট করলো কবে, 2 অক্টোবর 2024। সেটাই সম্প্রতি আমাদের প্রাইম মিনিস্টার মোদী পার্টিসিপেট করে সেটা উদযাপন করলো কোথায়, দিল্লির বিজ্ঞান ভবনে। আর এটা কোন অকেশনে এটা উদযাপন হচ্ছে, মহাত্মা গান্ধীর 155তম বার্থ অ্যানিভার্সারি। এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে মনে রাখবে 2024-এ মহাত্মা গান্ধীর কততম বার্থ অ্যানিভার্সারি উদযাপন হলো, 155তম। তো সেই 155তম বার্থ অ্যানিভার্সারি উপলক্ষে প্রাইম মিনিস্টার মোদী উদযাপন করলো কিনা স্বচ্ছ ভারত অভিযানের 10 বছর। যে স্কিমটা লঞ্চ হয়েছিল আজ থেকে 10 বছর আগে, সম্প্রতি এটা সাকসেসফুলি তার 10 বছর কমপ্লিট করলো বলে 2রা অক্টোবর যেটা কিনা গান্ধীজির জন্মদিন, সেই 2রা অক্টোবর 2024-এ গান্ধীজির 155তম বার্থ অ্যানিভার্সারি উপলক্ষে কিনা এটা উদযাপন করা হলো। চলে আসো স্পোর্টস আপডেট। স্পোর্টসের মধ্যে প্রথম খবরটা কি আছে আমরা দেখব, রাফায়েল নাদাল। নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই, এই ব্যক্তির সম্পর্কে আমরা প্রত্যেকে জানি, তাই না? কিছু ইনফরমেশন আমাকে এনাকে দিয়ে একটু মনে রাখার চেষ্টা করতে হবে। প্রথমত কি বলেছে দেখো না, পরীক্ষার প্রশ্ন আসতে পারে এই লোকটা কোন খেলার সঙ্গে যুক্ত, আমরা সবাই জানি লন টেনিসের সঙ্গে যুক্ত। এই লোকটার একটা ডাক নাম আছে, এনাকে কি বলা হয়, এনাকে বলা হয় কিং অফ ক্লে কোর্ট, তাই তো, কিং অফ ক্লে কোর্ট, কিং অফ ক্লে কোর্ট, রাইট, এনাকে বলা হয় কিং অফ ক্লে কোর্ট। এবার ইনি সম্প্রতি নিউজে কেন এসছেন, ইনি সম্প্রতি অবসর গ্রহণ করলেন। ডেভিস কাপ খেলার মাধ্যমে ইনি সম্প্রতি তার লাস্ট টুর্নামেন্টটা খেলে ফেললেন, রাইট। তাহলে এখান থেকে একটা জিনিস মনে রাখতে হবে, পরীক্ষায় জিজ্ঞেস করে থাকে যে ভাই ডেভিস কাপটা কোন খেলার সঙ্গে যুক্ত, তখন আমরা বলবো লন টেনিস। আর একটা ইনফরমেশন কি মনে রাখতে হয় না, এই ডেভিস কাপটা কবে থেকে চালু হয়েছে, তখন মনে রাখবে কি না 1900 সাল থেকে বলতে পারো ডেভিস কাপ স্টার্ট হয়েছে। এবার চলে আসো এই ডেভিস কাপ ফাইনাল যেটা কিনা হয়েছে কোথায়, স্পেন। তাহলে রাফায়েল নাদাল কোন দেশের প্লেয়ার যদি বলা হয়, এখান থেকে মনে রাখবে ইনি হচ্ছেন স্পেনের প্লেয়ার। হলো ডেভিস কাপ ফাইনাল যেটা কিনা হলো স্পেনেতে, এটাই ছিল তার অফিসিয়াল লাস্ট টুর্নামেন্ট, বা প্রফেশনাল প্লেয়ার হিসেবে এটাই তার লাস্ট টুর্নামেন্ট। এবার মনে রাখার বিষয় হচ্ছে এই জায়গাটা যে রাফায়েল নাদালের সঙ্গে ইন্ডিয়ার একটা কানেকশন আছে। কানেকশনটা কি মনে রাখবে, 2010 সালে ইনি ভারতের অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে একটা রাফায়েল নাদাল টেনিস স্কুল এটা প্রতিষ্ঠা করেছে। এই স্কুলটার উদ্দেশ্য কি, প্রতিষ্ঠা করার পিছনে এই স্কুলটার উদ্দেশ্য হচ্ছে এখানে স্পোর্টস, ম্যাথামেটিক্স, ইংলিশ সহ আইটির উপরে বলতে পারো ড্রপ আউট যে সমস্ত স্টুডেন্ট আছে তাদেরকে কি না এই খেলা শেখানোর মাধ্যমে এই পড়াশুনোর এই পার্টগুলো বলতে পারো শেখানো হয়, এবং তার সঙ্গে তাদের হেলথ যাতে ভালো থাকে, তারা যাতে নিউট্রিশিয়াস খাবার দাবার খায়, তার সাপোর্টও দেয় হচ্ছে এই স্কুলটা। এবং এই জন্য প্রতি বছর 150 জন স্টুডেন্টকে বেছে নেওয়া হয়। আমরা সাধারণত জানি যারা স্পোর্টসম্যান হয়, এরকম খুব কম স্পোর্টসম্যান আছে যারা একই সঙ্গে পড়াশোনাটাও খুব দুর্দান্তভাবে করে, তার সঙ্গে খেলাধুলোটাও খুব দুর্দান্তভাবে করে। এটা একটা টাইম পর্যন্ত হয়তো সবাই করতে পারে, বাট যখন আলটিমেট ফোকাস স্পোর্টসের উপরে গিয়ে পড়ে তখন হয়তো সবাই এটা মেনটেন করতে পারে না। তার জন্য কি হয়, স্কুল ড্রপ আউট হয়ে যায়, কলেজ ড্রপ আউট হয়ে যায়। তো সেই সমস্ত ড্রপ আউট ছেলেমেয়েদের মধ্যে থেকে 150 জন ছেলে মেয়েকে যারা টেনিসে ইন্টারেস্টেড তাদেরকে বেছে নেওয়া হয়, তাদের খাওয়া থাকার ব্যবস্থা করা হয়, এবং তার সঙ্গে তাদের কিছু বেসিক নলেজ দেওয়া হয় কিসের উপরে না, এই স্পোর্টস ম্যাথামেটিক্স, ইংলিশ এবং আইটির উপরে। এই স্কুলটা আমাদের রাফায়েল নাদাল প্রতিষ্ঠা করেছে অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে, যার নাম রাফায়েল নাদাল টেনিস স্কুল। আর এটা প্রতিষ্ঠা হয়েছে কত সালে, 2010-এ। এইভাবে ভারতের সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি হয়েছে। এনার রেকর্ডগুলো যদি আমরা একটু আলোচনা করি, দেখো খুবই ঈর্ষণীয় রেকর্ড রাফায়েল নাদালের রেকর্ড।
যার মধ্যে রয়েছে কি না 22খানা গ্র্যান্ড স্ল্যাম। পরীক্ষায় আসতেই পারে, তার টোটাল গ্র্যান্ড স্ল্যাম কটা? 22টা। ভাগগুলো যদি আমরা দেখি 14খানা হচ্ছে ফ্রেঞ্চ ওপেন, 4টে হচ্ছে ইউএস ওপেন, 2টো হচ্ছে উইম্বলডন, 2টো হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন। তাহলে 14টা ফ্রেঞ্চ ওপেন, 4টে ইউএস ওপেন, 2টো উইম্বলডন, 2টো অস্ট্রেলিয়ান ওপেন, টোটাল 22টা। অলিম্পিক মেডেলের রেসপেক্টে যদি আমরা দেখি, এনার 2টো গোল্ড মেডেল আছে। প্রথমটা হচ্ছে সিঙ্গেলসে গোল্ড মেডেল পান ইনি 2008-এর বেজিং অলিম্পিকে, আর মেন্স ডাবলসে ইনি গোল্ড পান 2016 রিও অলিম্পিকে। হলো এটিপি নাম্বার 1 প্লেয়ার ছিলেন ইনি টোটাল 5বার বলতে পারো ইনি এটিপির ওয়ার্ল্ড নাম্বার 1 প্লেয়ার ছিলেন 2008, 10, 13, 17 এবং 19-এ। আর এনার আরেকটা রেকর্ড হচ্ছে ইনি টানা 209 সপ্তাহ বলতে পারো 1 নম্বর পজিশন হোল্ড করছিলেন। তো 1 নম্বর পজিশন হোল্ড করছিলেন। ডেভিস কাপে এনার কি রেকর্ড আছে না, ডেভিস কাপে বলতে পারো স্পেনের হয়ে খেলতেন কে না, আমাদের রাফেল নাদাল। তো স্পেনের হয়ে খেলার জন্য বলতে পারো ইনি 2004, 2008, 2009, 2011 এবং 2019-এ ডেভিস কাপে স্প্যানিশ উইনিং টিমের সদস্য ছিলেন, বা স্পেনের যে উইনিং টিম, সেই উইনিং টিমের সদস্য ছিলেন ইনি 5বার ডেভিস কাপের পরিপ্রেক্ষিতে 2004, 8, 9, 11 এবং 19। হলো রাফেল নাদালের পরে চলে যাব কি, বা টেনিসের পরে আমরা আলোচনা করব কি নিয়ে, ক্রিকেট। তো ক্রিকেটের একজন প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজের একজন প্লেয়ার যার নাম হচ্ছে ডোয়েন ব্রাভো, যিনি সম্প্রতি কিনা অবসর নিলেন সব ধরনের ক্রিকেট থেকে, অল ফর্ম অফ ক্রিকেট। প্লেয়ারটার নাম তাহলে কি বললাম? ডোয়েন ব্রাভো। কোন দেশের প্লেয়ার ছিলেন? ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ছিলেন। বয়স কত না 40 বছর। তো ইনি বলতে পারো 2বার মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ উইনার টিমের সদস্য ছিলেন। সম্প্রতি কেন নিউজে এসছেন? সম্প্রতি রিটায়ারমেন্ট ঘোষণা করেছেন, তাই নিউজে এসছেন। এখন ইনি নতুন একটি দায়িত্বে রয়েছেন। কি দায়িত্বে রয়েছে না, কেকেআর কলকাতা নাইট রাইডার্সের আইপিএল এর যে টিম আছে, সেই আইপিএল এর কলকাতা নাইট রাইডার্সের টিমের হয়ে ডোয়েন ব্রাভো কোন পোস্টটা সামলাচ্ছেন না, মেন্টরশিপ সামলাচ্ছেন। তাহলে আমরা জানি এই মেন্টরশিপটা আগে কেকেআর এর হয়ে কে সামলাতো? গৌতম গম্ভীর। তাহলে গৌতম গম্ভীর এখন ন্যাশনাল টিমের বলতে পারো কোচ, তাহলে সেই জায়গাটা ভ্যাকেন্ট ছিল, সেই জায়গাটায় বলতে পারো কি না ডোয়েন ব্রাভোকে দেওয়া হলো। তাহলে এখন বর্তমানে ইনি কোন পজিশনে রয়েছেন না, কেকেআর এর মেন্টর হিসেবে কাজ করছে ডোয়েন ব্রাভো। একটা সময় ওয়েস্ট ইন্ডিজের হয়ে ইনি ক্রিকেট খেলেছেন, সম্প্রতি ইনি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বলে নিউজে এসছেন। ক্লিয়ার? চলে আসো আবার কি রিটায়ারমেন্ট, কে রিটায়ারমেন্ট গেল না, দীপা কর্মকার। কোন খেলার সঙ্গে যুক্ত? জিমন্যাস্টিক। ইনি ভারতবর্ষের কোন রাজ্যের সঙ্গে যুক্ত না, ত্রিপুরা। ওকে, তাহলে আমরা জানি কি না একজন ভারতীয় অলিম্পিয়ান যার নাম হচ্ছে দীপা কর্মকার, যিনি হচ্ছেন ইন্ডিয়াস ফার্স্ট ফিমেল জিমন্যাস্ট বলে যাকে আমরা চিনি, তিনি সম্প্রতি কি না রিটায়ারমেন্ট ঘোষণা করলেন। তার বয়স 31 বছর। টোটাল তার প্রফেশনাল স্পোর্টিং কেরিয়ার হচ্ছে 25 বছর। এবং দীপা কর্মকার যে কিনা 2014 কমনওয়েলথ গেমসে কিনা ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন প্রথম, যেটা হয়েছিল কোথায় না, গ্লাসগোতে। আর ইনি হচ্ছেন প্রথম ভারতীয় জিমন্যাস্ট যে কিনা কমনওয়েলথ গেমসে মেডেল পান। তাই খেয়াল রাখতে হবে, দীপা কর্মকার প্রথম ভারতীয় ফিমেল জিমন্যাস্ট হিসেবে মেডেল পান কোথায় না, ব্রোঞ্জ মেডেল পান হচ্ছে কমনওয়েলথ গেমস 2014, যেটা দিয়ে তোমার পরীক্ষার প্রশ্ন কিন্তু দিতে পারে। চলে আসো পরের খবরটা, ইরানি কাপ। তো প্রথমত মনে রাখতে হবে কি ইরানি কাপটা কোন খেলার সঙ্গে যুক্ত, তখন মনে রাখবো এটা হচ্ছে ক্রিকেটের সঙ্গে যুক্ত, ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। আমরা অনেকেই জানি, বাট যারা ভুলে গেছি তাদের জন্য ইনফরমেশনটা। তো সম্প্রতি ইরানি কাপ টুর্নামেন্টটা হয়ে গেল কাদের মধ্যে না, মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং রেস্ট অফ ইন্ডিয়া, দুটো টিম খেলেছে, মুম্বাই এবং রেস্ট অফ ইন্ডিয়া। মুম্বাই টিমের ক্যাপ্টেন কে ছিল না, আজিঙ্কা রাহানে। আর রেস্ট অফ ইন্ডিয়ার ক্যাপ্টেন কে ছিল না, ঋতুরাজ গায়কোয়াড়। স্যার চ্যাম্পিয়ন কে হলো? চ্যাম্পিয়ন হলো মুম্বাই। তাহলে ঋতুরাজ গায়কোয়াড়ের রেস্ট অফ ইন্ডিয়া টিমকে হারিয়ে কি না মুম্বাই যে কিনা জিতে নিল কি না ইরানি কাপ। এই নিয়ে মুম্বাই টোটাল 15তম ইরানি কাপটা জিতলো। ইরানি কাপ লাস্ট মুম্বাই জিতেছিল কবে? 1997-এ। তারপর আবার 2024-এ এটা জিতলো। তো এই খেলাটা হয়েছিল কোথায় না, 1 থেকে 5 অক্টোবর কি না অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়াম, যেটা রয়েছে লখনৌ উত্তরপ্রদেশে। সেখানে বলতে পারো এই দুটো টিমের মধ্যে খেলা হয়, যেখানে চ্যাম্পিয়ন কে হয়? মুম্বাই। চলে আসো ওমেন্স এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি 2024। প্রথম প্রশ্নটাই হচ্ছে এটা কোথায় অনুষ্ঠিত হলো না, বিহারে। বিহারে কোথায় হলো? রাজগীরে হলো। আর কি মনে রাখতে হবে, এই চ্যাম্পিয়নশিপে কি না ম্যাসকট বা লোগোটার নাম কি ছিল? লোগো হচ্ছে গুড়িয়া। ওকে, ম্যাসকটটার নাম কি? গুড়িয়া।
তাহলে বিহারে গুড়িয়া কাদের বলা হয় না ইয়ং গার্লস যারা তাদেরকে বলা হয় কিনা গুড়িয়া। তো সেটাই ছিল হচ্ছে ম্যাসকট। আর মনে রাখবো কি না লোগোটা কি ছিল না এই খেলার লোগোটা ছিল হচ্ছে বোধি ট্রি এবং একটা হকি স্টিক। তাহলে ম্যাসকটটা ছিল হচ্ছে গুড়িয়া আর লোগোটা কি ছিল লোগো হচ্ছে বোধি ট্রি অ্যান্ড এ হকি স্টিক। কিসের লোগো আর ম্যাসকট এটা না ওমেন্স এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা অনুষ্ঠিত হলো ভারতে। ভারতের কোথায় হয়েছে বিহারে। বিহারে কোথায় হয়েছে রাজগীরে এটা অনুষ্ঠিত হয়। চলে আসুন নেক্সট এফআইডি চেস প্লেয়ার গ্লোবালি ইয়ংগেস্ট রেটেড দেওয়া হলো কাকে না অনিশ শঙ্কর। ইনি কলকাতার একটা ছেলে। বয়স কত বয়স যদি দেখি 3 বছর 8 মাস 19 দিন অনিশের বয়স, যাকে কিনা ইয়ংগেস্ট রেটেড এফআইডি চেস প্লেয়ার সারা বিশ্বের পরিপ্রেক্ষিতে কিনা তকমা দেওয়া হলো। তাহলে আমাকে পরীক্ষার প্রশ্ন দিতে পারে যে এফআইডি দ্বারা সব থেকে ইয়ংগেস্ট চেস প্লেয়ারের তকমাটা কাকে দেওয়া হলো। নামটা মনে রাখবো অনিশ সরকার। কোথাকার ছেলে কলকাতার ছেলে। বয়স কত 3 বছর 8 মাস 19 দিন। চলে আসুন নেক্সট এই প্রথমবার ঐতিহাসিকভাবে ভারত আয়োজন করতে চলেছে কি না খোখো ওয়ার্ল্ড কাপ 2025। তাহলে প্রশ্ন দুটো খোখো ওয়ার্ল্ড কাপ প্রথমবারের জন্য আয়োজন করছে কোন দেশ ভারত কোন সালে 2025-এ সেটাই বলেছে এখানে দেখো। খোখো ফেডারেশন অফ ইন্ডিয়া ইন কোলাবোরেশন উইথ যৌথ উদ্যোগে কার সাথে ইন্টারন্যাশনাল খোখো ফেডারেশনের সঙ্গে 2025-এ ভারতে প্রথমবার কি না আয়োজন করতে চলেছে খোখো ওয়ার্ল্ড কাপ। তাহলে আমাকে ডিরেক্ট কোশ্চেন করবে যে 2025-এর খোখো ওয়ার্ল্ড কাপটা কোথায় হতে চলেছে তখন আনসার হচ্ছে এটার আয়োজন করছে প্রথমবারের জন্য ইন্ডিয়া। চলে আসুন নেক্সট পরবর্তী সামার এবং উইন্টার ন্যাশনাল গেমস এটার আয়োজন করছে কে না উত্তরাখণ্ড। কারা করছে না উত্তরাখণ্ড। তাহলে এর আগেরটা যদি বলি কারা করেছিল 37তম যেটা ছিল সেটা কারা করেছিল তখন মনে রাখবে এটা আয়োজন করেছিল গোয়া আর 38তমটার আয়োজন করছে কিনা উত্তরাখণ্ড। এটাই বলেছে অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন উত্তরাখণ্ড উইল বি হোস্ট 38 ন্যাশনাল গেমস। এটা অনুষ্ঠিত হবে 28 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2025। এবার চলে আসবো কিনা ফেমাস ডেথ বিখ্যাত ব্যক্তিত্ব যারা কিনা মারা গেছে অক্টোবর মাসে প্রথম হাফের মধ্যে যদি কেউ বিখ্যাত ব্যক্তিত্ব মারা গিয়ে থাকে তাদের সম্পর্কে ইনফরমেশন দেখব। যেমন প্রথমেই আমরা পড়বো কার সম্পর্কে কি না ম্যাগি স্মিথ। নামটা মনে আছে তো হ্যারি পটার সিরিজের অন্যতম বলতে পারো একজন অভিনেত্রী অস্কার অ্যাওয়ার্ড পাওয়া অভিনেত্রী। পরীক্ষায় জিজ্ঞেস করবে হ্যারি পটার সিরিজের অন্যতম একজন অভিনেত্রী বা অস্কার অ্যাওয়ার্ড পাওয়া অভিনেত্রী যিনি সম্প্রতি মারা গেলেন নাম কি ম্যাগি স্মিথ। ওকে আর হ্যারি পটার সিরিজের লেখিকার নাম কি আমরা জানি জে.কে. রাউলিং রাইট। আবার পরীক্ষার প্রশ্ন এটাও দেয় এই জে.কে. রাউলিং এর যে আরেকটা নাম আছে আরেকটা নাম কি নাম হচ্ছে রবার্ট গ্যালব্রেথ। তাহলে নামটা নিশ্চয়ই মনে রাখবে। তাহলে হ্যারি পটারের যদি বলা হয় রাইটার কে আমরা জানি জে.কে. রাউলিং। জে.কে. রাউলিং হচ্ছে রাইটার। আর মনে রাখতে হবে এনার আরেকটা নাম কি না রবার্ট গ্যালব্রেথ। রবার্ট গ্যালব্রেথ হলো নামটা মনে রাখবে। চলো নেক্সট ওয়ান। এবার আসো মহড়া এক্সারসাইজ অপারেশন। তো প্রথম যেটা নিয়ে আমরা আলোচনা করব তার নাম কি এক্সারসাইজ কাজিন্দ। পরীক্ষার প্রশ্ন কোন দুটো দেশের মধ্যে হয়েছে খুব সহজে মনে রাখার উপায় কি ভাগ করে দাও KAZ আর IND দুটোকে যোগ করে হচ্ছে কাজিন্দ। তাহলে KAZ মানে কি না কাজাকিস্তান আর IND মানে কি না ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়া আর কাজাকিস্তানের মধ্যে যৌথ মহড়াটার নাম কি নাম হচ্ছে কাজিন্দ। এটা একটা অ্যানুয়াল মানে বাৎসরিক বলতে পারো বাইল্যাটারাল মহড়া যেটা সম্প্রতি অনুষ্ঠিত হলো 30শে সেপ্টেম্বর 2024। কোথায় হলো উত্তরাখণ্ডের আউলিতে এটা অনুষ্ঠিত হয়েছে। লাস্ট এডিশনটা যেটা ছিল এক্সারসাইজ কাজিন্দের এটা হয়েছে কোথায় না কাজাকিস্তানে 30শে অক্টোবর থেকে 11ই নভেম্বর 2023-এ। কাজাকিস্তানের জায়গাটার নাম ওটার মানে এক বছর কাজাকিস্তানে হবে আর এক বছর ইন্ডিয়াতে হবে এইভাবে রোটেট করে করে মহড়াটা হয়। তো এবছর এটা হয়েছে কোথায় উত্তরাখণ্ডের আউলিতে। মহড়াটার নাম কাজিন্দ। কোন দুটো দেশ পার্টিসিপেট করেছে না ইন্ডিয়া আর কাজাকিস্তান। চলে আসুন নেক্সট মহড়াটার নাম কি নেক্সট মহড়াটার নাম হচ্ছে বজ্র প্রহার। তাহলে একই রকম ভাবে কোন দুটো দেশের মধ্যে হয়েছে না ইন্ডিয়ান আর্মি আর ইউএস আর্মি। তাহলে ইন্ডিয়া ইউএস এর এটা একটা জয়েন্ট স্পেশাল ফোর্স এক্সারসাইজ যার নাম হচ্ছে বজ্র প্রহার যেটা হওয়ার কথা নভেম্বর 2 থেকে নভেম্বর 22 পর্যন্ত। আর এটা কোথায় হচ্ছে এটা হচ্ছে ইউএসএ তে হচ্ছে। ইউএস এর জায়গাটার নাম কি ইদাহো।
এটাও 1 বছর ইন্ডিয়াতে হওয়ার কথা, 1 বছর বলতে পারো ইউএসএ তে হওয়ার কথা। তো লাস্ট এটা হয়েছিল 2023-এ। কোথায় হয়েছিল না আমাদের মেঘালয়ের উমরইতে বলতে পারো, ডিসেম্বর 2023-এ এর প্রিভিয়াস এডিশন অর্থাৎ 14তম এডিশনটা অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষায় দুটো অ্যাঙ্গেলে পরীক্ষায় প্রশ্ন করতে পারে। এক্সারসাইজ বজ্রপ্রহার কোন দুটো দেশের মধ্যে হলো, তাহলে ইন্ডিয়া এবং ইউএসএ। আর সম্প্রতি এটা কোথায় হলো, তখন আনসার ইউএসএ। ইউএসএ এর কোথায় জায়গাটার নাম, জায়গাটার নাম হচ্ছে ইদাহো। চলে আসো নেক্সট মিসলেনিয়াস ইনফরমেশন। তাহলে আমরা অক্টোবর মাসের একদম শেষ প্যারামিটারে চলে এসেছি। প্যারামিটারটার নাম কি না মিসলেনিয়াস। মিসলেনিয়াসের মধ্যে আমরা প্রথম যেটা দেখব, ইন্ডিয়া যা র্যাঙ্ক হলো কি না থার্ড। কোথায় র্যাঙ্ক হলো না এশিয়া পাওয়ার ইন্ডেক্স 2024-এ। সম্প্রতি প্রকাশিত হয়েছে এশিয়ান পাওয়ার ইন্ডেক্স 2024 এর এডিশন। এই রিপোর্টটা রিলিজ করেছে কারা, লোই ইনস্টিটিউট। এটা কোথায় আছে, অস্ট্রেলিয়া সিডনিতে আছে, যেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক হয়েছে কত, থার্ড। এবার তুমি বলতে পারো তাহলে এই ইন্ডেক্সের টপে কে আছে, টপে আছে হচ্ছে ইউএসএ, তারপরেই কে আছে না চায়না, তারপরেই হচ্ছে ইন্ডিয়া, ওকে, তারপরে বলতে পারো কি না জাপান। আর সব থেকে লাস্টে কোন দেশ আছে এই রিপোর্ট অনুযায়ী, তখন মনে রাখবে লাস্ট হচ্ছে পাপুয়া নিউগিনি, যার র্যাঙ্কিং হচ্ছে কত 27। চলে আসো গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স। প্রথম প্রশ্ন, এই রিপোর্টটা কারা প্রকাশ করে না উইপো। উইপো মানে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের তরফ থেকে রিপোর্টটা প্রকাশ করা হলো। এবারের এডিশনটা কত ছিল, 17তম, ওকে, যেখানে ইন্ডিয়া র্যাঙ্ক হয়েছে কত 39 র্যাঙ্ক হয়েছে কতগুলো দেশের মধ্যে, 133টা দেশের মধ্যে, ওকে। যদি আমরা বলি ইন্ডিয়াস র্যাঙ্ক 2023-এ কত ছিল, 2023-তে ইন্ডিয়ার র্যাঙ্ক ছিল 40। আর এই রিপোর্টে এই নিয়ে বলতে পারো 14 বার বা 14th কনসিকিউটিভ ইয়ার পরপর 14 বার যে কান্ট্রিটার টপে রয়েছে তার নাম কি, তার নাম হচ্ছে সুইজারল্যান্ড। তারপরেই কি আছে, সুইডেন হচ্ছে সেকেন্ড র্যাঙ্কিং এ, আর ইউএসএ বলতে পারো কিনা থার্ড র্যাঙ্কিং এ। চলে আসো নেক্সট, একটা এয়ারপোর্টের নাম রিনেম করা হলো, ওকে। কোন এয়ারপোর্টের নামটা রিনেম করা হলো, পুনে এয়ারপোর্টের নামটা নতুন করে রাখা হলো জগৎগুরু সন্ত তুকারাম মহারাজ এয়ারপোর্ট। জগৎগুরু সন্ত তুকারাম মহারাজের পরিচয়টা কি, ইনি হচ্ছেন 7th সেঞ্চুরির একজন হিন্দু সেন্ট এবং পোয়েট। কোথায় বাড়ি, মহারাষ্ট্র। তো তার নামেই বলতে পারো কি না পুনে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নামটা চেঞ্জ করে নতুন নাম রাখা হলো জগৎগুরু সন্ত তুকারাম মহারাজ এয়ারপোর্ট। চলে আসুন নেক্সট, সম্প্রতি উদযাপন করা হলো কি না ইন্ডিয়া ওয়াটার উইক। এবার একটা কততম এডিশন ছিল, 8 এডিশন। আর এই সপ্তাহটা কোথায় উদযাপন করা হলো, দিল্লিতে। কারা অর্গানাইজ করেছিল, মিনিস্ট্রি অফ জল শক্তি, যারা কিনা কন্ডাক্ট করেছিল কিনা 17 থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত 2024-এর নিউ দিল্লিতে এই ইন্ডিয়া ওয়াটার উইক, ওকে। আর এটা একটা বলতে পারো কি না বাই অ্যানুয়ালি এটা উদযাপন করা হয় এই সপ্তাহটা বা এই উইকটা। আর লাস্ট 2012 থেকে বলতে পারো এটা উদযাপন করা চলছে। মিসলেনিয়াস ইনফরমেশনের নেক্সট প্রশ্নটা দেখো বা নেক্সট পয়েন্টটা দেখো, ছবিটার দিকে তাকাও, একটা ছোট্ট মেশিন গান টাইপের, মানে মেশিন গানের স্মলার সাইজ। যদি বলো এটার নাম কি, এটার নাম মনে রাখবে আসমি। এটা কি জিনিসটা কি, আচ্ছা আগে দেখো এটা কারা তৈরি করেছে। হায়দ্রাবাদে অবস্থিত, হায়দ্রাবাদের তেলেঙ্গানা বেসড একটা কোম্পানি যার নাম লোকেশ মেশিন লিমিটেড, যারা সাকসেসফুলি ডেলিভার করলো ফার্স্ট মেজর অর্ডার। তাদের কাছে একটা অর্ডার ছিল, সেটা সাকসেসফুলি ডেলিভার করলো। কিসের অর্ডার ছিল, সাব মেশিন গান, যাকে সংক্ষেপে বলছে এসএমজি। কাদেরকে ডেলিভার করলো, নর্দার্ন কমান্ড অফ ইন্ডিয়ান আর্মি। তাহলে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে একটা অর্ডার ছিল, অর্ডারটা কি না সাব মেশিন গান, যে মেশিন গানটার নাম হচ্ছে কি না আসমি। তো এই ডেলিভারটা, এই অর্ডারটা সম্প্রতি ডেলিভার করলো কারা না তেলেঙ্গানার হায়দ্রাবাদে অবস্থিত কি না লোকেশ মেশিন লিমিটেডের তরফ থেকে এটা করা হলো। আর এটাই বলতে পারো কি না ভারতের একদম প্রথম নিজস্ব প্রযুক্তিতে ডেভেলপ করা বলতে পারো কি না এই এসএমজি অর্থাৎ সাব মেশিন গান। চলে আসো নেক্সট, তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করলো যে শাহেদ 136B এটা কি, তখন আনসার সুইসাইড ড্রোন। বা পুরোটা দিয়ে তোমাকে জিজ্ঞেস করলো যে শাহেদ 136B যেটা কিনা একটা সুইসাইড ড্রোন, এটা কারা লঞ্চ করলো, তখন আনসার হচ্ছে ইরান। তাহলে ইরান বলতে পারো প্রথমবার তাদের ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন, যার আরেক নাম কি, যার আরেক নাম হচ্ছে কামিকাজি ড্রোন, বা যেটাকে বলছে সুইসাইড ড্রোন, বা যেটাকে আরেকভাবে বলছে কিনা জিহাদ, এটা সম্প্রতি লঞ্চ করলো। এটা একটা সিঙ্গেল স্টেজ লিকুইড ফুয়েল ব্যালিস্টিক মিসাইল। এটা আর্ম ফোর্স মিলিটারি প্যারেড 2024-এর সেপ্টেম্বরে বলতে পারো এটা উদ্বোধন করা হলো।
তাহলে নামটা কি? শাহেদ 136B। এটা কি? এটা একটা সুইসাইড ড্রোন। কারা এটা উদ্বোধন করলো বা কারা এটা লঞ্চ করলো? ইরান। চলে আসুন নেক্সট, ভারতের পঞ্চম লুনার মিশনটার নাম কি? নাম হচ্ছে লুপেক্স। নামটা মনে রাখবে, লুপেক্স। সম্প্রতি ভারতের ন্যাশনাল স্পেস কমিশন, যেটা হচ্ছে ভারতের কি না স্পেস মিশনের একটা অ্যাপেক্স বডি, মানে সুপ্রিম বডি, তারা সম্প্রতি অ্যাপ্রুভাল দিল। কিসের অ্যাপ্রুভাল দিল? না লুনার পোলার এক্সপ্লোরেশন মিশন, সংক্ষেপে লুপেক্স, যেটা কিনা ইন্ডিয়ার 5th লুনার মিশন হলো। আর এটা ইন্ডিয়া করবে কোলাবোরেশনে করবে। কাদের সঙ্গে কোলাবোরেশনে করবে? না ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন আর জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি। তাহলে ইন্ডিয়ার স্পেস এজেন্সি যেটাকে বলছি আমরা ইসরো, আর জাপানের স্পেস এজেন্সি যেটাকে বলছি আমরা জাক্সা, দুজনে কোলাবোরেশনে করছে কি না লুপেক্স মিশন। লুপেক্সটা কিসের মিশন? না এটা বলতে পারো ইন্ডিয়ার 5th লুনার মিশন হলো। নেক্সট ওয়ান, পরেরটা দেখো, একটা গৌশালা। গৌশালাটার নাম কি? লাল তিপারা গৌশালা। এটা সম্প্রতি ভার্চুয়ালি উদ্বোধন করলো কে? না আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। তো এই গৌশালার বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে ইন্ডিয়ার প্রথম মডার্ন অ্যান্ড সেলফ রিলায়েন্ট গৌশালা, মানে কাউ শেল্টার, যেখানে তুমি কি পাবে? না বায়ো কম্প্রেস ন্যাচারাল গ্যাস প্ল্যান্ট তুমি দেখতে পাবে। আর এটা কোথায় হয়েছে? না মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। তাহলে ভারতেই প্রথমবার বলতে পারো মডার্ন এবং সেলফ রিলায়েন্ট গৌশালা, এটা অফিসিয়ালি উদ্বোধন করলেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। ভার্চুয়ালি এটা উদ্বোধন হলো। কোথায় আছে? মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। যেখানে তুমি কি দেখতে পাবে? না যেখানে তুমি বায়ো কম্প্রেস ন্যাচারাল গ্যাস প্ল্যান্ট, এখানে তুমি এটা দেখতে পাবে। চলে আসো, সম্প্রতি প্রকাশিত হয়েছে কিনা গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2024। এর এডিশনটা কততম প্রকাশিত হয়েছে? 19th এডিশনটা প্রকাশিত হয়েছে, যেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক কত হয়েছে? 105। কতগুলো দেশের মধ্যে? 127টা দেশের মধ্যে হলো। যেটা কিনা গতবারের থেকে বলতে পারো ইন্ডিয়ার র্যাঙ্কিং ইমপ্রুভ করেছে। গতবার ইন্ডিয়ার র্যাঙ্ক ছিল 111, সেখানে 6 ধাপ নেমে এসে ইন্ডিয়ার এখন বর্তমান র্যাঙ্ক কত? 105। ওকে। আর যদিও ইন্ডিয়ার এই র্যাঙ্কিংটাকে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স অনুযায়ী কিন্তু একদমই ভালোভাবে দেখা হচ্ছে না। টোটাল 42টা দেশের মধ্যে ইন্ডিয়া হচ্ছে সেই দেশ যেখানে কিনা সিরিয়াস হাঙ্গার লেভেল ক্যাটাগরিতে রয়েছে, যার মধ্যে পাকিস্তান, যার মধ্যে আফগানিস্তানও কিন্তু পড়ছে। তাহলে ভারত যদিও 6টা ধাপ নিচের দিকে নেমে এসছে, তবুও কিন্তু বলা যেতে পারে যে ভারত ডেঞ্জার জোনে রয়েছে। কাদের রিপোর্ট অনুযায়ী? গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স রিপোর্ট অনুযায়ী, যেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক হয়েছে 105 127টা দেশের মধ্যে। চলে আসো, এই প্রথমবার কি না একটা ফেস্টিভ্যালটার নাম প্রবাসী পরিচয় ফেস্টিভ্যাল। এটা কোথায় হলো? সৌদি আরবিয়াতে। কারা করলো? মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। ডিরেক্টলি না, দেখে নাও কিভাবে। বলছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, যারা কিনা বলতে পারো পার্টনারশিপ করলো লোকাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, যেটা রয়েছে কোথায়? সৌদি আরবিয়াতে। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ডায়াসপোরা এঙ্গেজমেন্ট ডিভিশন, যারা কিনা পার্টনারশিপ করলো লোকাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সাথে, যেটা রয়েছে সৌদি আরবিয়াতে। কেন? যাতে প্রথমবারে প্রবাসী পরিচয় ফেস্টিভ্যালটা অনুষ্ঠিত করা যায়। তাহলে আমাকে জিজ্ঞেস করবে প্রবাসী পরিচয় ফেস্টিভ্যাল প্রথমবার কোথায় হলো? সৌদি আরবিয়াতে। যেখানে ভারতের 14টা রাজ্য থেকে প্রায় 450 পারফর্মার কিনা এই প্রবাসী পরিচয় ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে। চলে আসুন নেক্সট, গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠে গেল কার? না অযোধ্যা। কেন? না এখানে প্রায় 25 লক্ষ দীপ জ্বালিয়ে উদযাপন করা হলো দীপোৎসব 2024। ওকে, ডিউরিং দ্য দীপোৎসব 2024 অযোধ্যা যে কিনা দুটো গিনিস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করলো। এক হচ্ছে কিনা লার্জেস্ট ডিসপ্লে অফ অয়েল ল্যাম্প, আরেকটা হচ্ছে প্রায় 25 লক্ষ দিয়া জ্বালিয়ে বলতে পারো উদযাপন করলো। তাই দুটো রেকর্ড করলো। আর এই ঘটনাটা হয়েছে কোথায়? অযোধ্যার সরজু নদীর তীরে বলতে পারো এটা করা হয়েছে। এই উৎসবটা করা হয়, এর পিছনে কারণ হচ্ছে কি না ভগবান শ্রী রামচন্দ্রের দেশে ফেরা। এই ঘটনাটাকে মাথায় রেখে এই দীপোৎসবম ফেস্টিভ্যালটা অর্গানাইজ করা হয়। আর এই ফেস্টিভ্যালকে কেন্দ্র করে অযোধ্যা যে কিনা বলতে পারো দুটো রেকর্ড করে ফেললো। একদিকে 25 লাখ প্রদীপ জ্বালালো, আরেকদিকে কি না লার্জেস্ট ডিসপ্লে অফ অয়েল ল্যাম্প, তার সঙ্গে হচ্ছে লাইটনিং ওভার 2.5 মিলিয়ন দিয়া। কোথায়? না অ্যালং দ্য সরিউ রিভার। চলে আসুন নেক্সট, কোলিং ডিকশনারির তরফ থেকে কিনা ব্র্যাট বলে একটা শব্দকে 2024-এর কিনা
ওয়ার্ড অফ দ্য ইয়ার হিসেবে ঘোষণা করা হয়েছে। যদিও এই শব্দটা ব্যবহার করা হয় কোথায় না কি হিসেবে না মিসবিহেভিং চাইল্ড এর রেসপেক্টে শব্দটা ব্যবহার করা হয়, কিন্তু এই শব্দটাকে যদি বলো রিডিফাইন করেছেন তিনি একজন ব্রিটিশ সিঙ্গার যার নাম হচ্ছে চার্লি এক্সিএক্স, এবং এই শব্দটাকে ইনি পপুলারাইজ করেছেন তার গানের মাধ্যমে। তো আমাকে মনে রাখতে হবে, পরীক্ষার প্রশ্ন দেবে কোলিংস ডিকশনারির তরফ থেকে 2024-এর ওয়ার্ড অফ দ্য ইয়ার যে শব্দটাকে বেছে নেওয়া হয়েছে, শব্দটার নাম কি? নাম হচ্ছে ব্র্যাট। নেক্সট চলে আসো ভারতের নিউয়েস্ট এয়ারলাইন, যেটা কিনা সম্প্রতি লঞ্চ হলো, যদি বলে নাম কি? নাম হচ্ছে শঙ্খ এয়ার। ওকে, এটা হচ্ছে উত্তরপ্রদেশে বলতে পারো কিনা এই এয়ারলাইনটা লঞ্চ হলো। এটাই ইন্ডিয়ার বলতে পারো লেটেস্ট এয়ারলাইন। ওকে, এটাই ইন্ডিয়ার লেটেস্ট এয়ারলাইন। আর এর ফলে উত্তরপ্রদেশ কিনা ভারতবর্ষের মধ্যে প্রথম রাজ্য যেখানে কিনা এটা প্রতিষ্ঠা করা হলো সব থেকে কিনা চিফেস্ট এয়ারলাইন বলতে পারো এটাই। আর যেটা কিনা ইন্টার কানেক্টিভিটিকে আরো বেশি করে ডেভেলপ করবে, একটা শহর থেকে আরেকটা শহরের কানেক্টিভিটিকে এটা ডেভেলপমেন্ট করবে বলে মনে করা হচ্ছে। তাহলে এক কথায় মনে রাখবে, ভারতের নতুন এয়ারলাইন যেটা লঞ্চ হলো যার নাম কি শঙ্খ এয়ার, এটা কোথায় হলো? উত্তরপ্রদেশে হলো। চলে আসুন নেক্সট পরীক্ষার প্রশ্ন, যে G7 সম্মেলনটা সম্প্রতি কোন দেশ আয়োজন করলো? এক কথায় মনে রাখবে ইটালি এটার আয়োজন করলো। 2 অক্টোবর 2024 ইটালির প্রাইম মিনিস্টার কি না মেলোনি, যে কিনা বলতে পারো G7 লিডার্সদের তড়িঘড়ি মিটিং ডাকেন। কেন না? যাতে মিডল ইস্ট ক্রাইসিসকে মেটানো যায়। ওকে, মধ্যপ্রাচ্যের যে সমস্যা সেই সমস্যাকে মাথায় রেখে কিনা ইটালির প্রাইম মিনিস্টার জর্জিও মেলোনি যে কিনা 2 অক্টোবর এই সম্মেলনের আয়োজন করে, যেখানে পৃথিবীর কিনা যারা ইকোনমিক্যালি স্ট্রং কান্ট্রি আছে যারা কিনা এই সম্মেলনে পার্টিসিপেট করে। উদ্দেশ্য কি ছিল বা ফোকাস কি ছিল না ইসরায়েল লেবানিজের মধ্যে যে বর্ডার বা ইরানের মিসাইল অ্যাটাক ইসরায়েলের উপরে এই যে টেনশনগুলো ক্রিয়েট হয়েছিল সেই টেনশনগুলো কিনা ডিপ্লোম্যাটিক সলিউশন বার করা হয়েছিল এই G7 সম্মেলনের অন্যতম উদ্দেশ্য। চলে আসো নেক্সট, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের তকমা পেল নতুন যে কটা, সে কটার মধ্যে কি কি আছে? মারাঠি, পালি, প্রাকৃত, আসামিস এবং বেঙ্গলি। মানে এখানে আরো টোটাল 5টা ল্যাঙ্গুয়েজ যেটা কিনা নতুন ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের তকমা পেল। ওকে, তাহলে এই মুহূর্তে তাহলে 5টা, আর আগে ছিল কটা? 6টা। তাহলে ইন্ডিয়ার এই মুহূর্তে টোটাল ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের তকমা পাওয়া ভাষাগুলো কটা? না সেটা ক্ষেত্রে মনে রাখবো 11টা। তাহলে কোন 5টা পেলো? মনে রাখবো মারাঠি, পালি, মারাঠি, পালি, প্রাকৃত, আসামিজ এবং বেঙ্গলি। এই 5টাকে নতুন বলতে পারো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের তকমা দেওয়া হলো। আগে ছিল 6টা, নতুন 5টা বাড়লো, মানে সংখ্যাটা গিয়ে দাঁড়ালো কত? না 11টা। তাহলে আশা করা যায় যে ফার্স্ট হাফটা নিশ্চয়ই সবার বোঝা গেছে, ইনফরমেশন সবার নলেজেবল, তাই তো? তাহলে আমরা এবার সেকেন্ড হাফটা আলোচনা করব। অক্টোবর মাসের দ্বিতীয় হাফে আমরা যে জিনিসগুলো আলোচনা করব অর্থাৎ 16 থেকে 31-এর মধ্যে, সেগুলোর মধ্যে একই রকম ইম্পর্টেন্ট ডেট আছে, থিম আছে, বিভিন্ন ধরনের পুরস্কার আছে, অ্যাপয়েন্টমেন্ট আছে, ইন্ডিয়া ওয়ার্ল্ডের রেসপেক্টে স্পোর্টস আছে, বুকস অন আদার্স আছে, এক্সারসাইজ অপারেশন, ডেথ স্কিম এবং মিসলেনিয়াস ইনফরমেশন। তো যেহেতু ডেট আর থিম আমরা প্রথম হাফে আলোচনা করে নিচ্ছি, তাই দ্বিতীয় হাফে আর এটা নিয়ে আলোচনা করব না, এটা সেকেন্ড হাফে দেওয়া আছে, তোমাদের যাতে আরেকবার পড়ে রিভিশন করতে পারো। তো থিম আর ডেটের পরে আমরা ডিরেক্টলি যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পুরস্কার। তো পুরস্কারের মধ্যে প্রথম যে পুরস্কারটা আছে দেখো কি বলেছে, নানসেন রিফিউজি অ্যাওয়ার্ড। প্রথম পয়েন্টেই হচ্ছে এই পুরস্কারটা কোন অর্গানাইজেশন দেয়, তখন মনে রাখবে এটা UNHCR অর্থাৎ ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজির তরফ থেকে পুরস্কারটা দেওয়া হয়। কোন পুরস্কার? না নানসেন রিফিউজি অ্যাওয়ার্ড। এবার প্রশ্ন যে 2024-এ এই পুরস্কারটা কাকে দেওয়া হলো, তখন মনে রাখবে একজন ব্রাজিলিয়ান নান এবং একজন লয়ার এবং একজন সোশ্যাল ওয়ার্কার হিসেবে যিনি পরিচিত, যার নাম সিস্টার রোসিতা মিলেসি, 79 বছর বয়স, যাকে কিনা এই পুরস্কারটা দেওয়া হয়। কোন পুরস্কারটা? না ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজির তরফ থেকে পুরস্কারটা দেওয়া হয়। যে পুরস্কারটার আয়োজন করা হয়েছিল কবে? না 14 অক্টোবর 2024। কোথায় হয়েছিল? সুইজারল্যান্ডের জেনেভাতে। এবার তুমি বলতে পারো স্যার এখানে যে ছবিটা দেওয়া আছে ছবিটার সঙ্গে তো মিলছে না। না, এখানে শুধু পুরস্কারটার নামটা নিয়েছি, তার জন্য এই ছবিটা দেওয়া আছে। ছবিটার সঙ্গে এর এই পুরস্কার যিনি পেয়েছেন তার কোনো কিন্তু এখানে মিল নেই, অতএব এটার সঙ্গে কিন্তু গুলিয়ে ফেলবে না। ওকে, জাস্ট ছবিটা দেওয়া হয়েছে যাতে কিনা পুরস্কারটা যাকে নিয়ে তার ছবিটা যাতে পাওয়া যায় তার জন্যই দেওয়া হয়েছে। তাহলে কি পেলাম? না ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর
রিফিউজির তরফ থেকে নানসেন রিফিউজি অ্যাওয়ার্ড 2024-এ দেওয়া হলো কাকে? না একজন ব্রাজিলিয়ান নান কাম লয়ার কাম সোশ্যাল ওয়ার্কার, যার নাম সিস্টার রোসিতা মিলেসি। চলে আসো, সম্প্রতি প্রকাশিত হয়েছে কি না ফোর্বস ইন্ডিয়ার তরফ থেকে 100 রিচেস্ট লিস্টের একটা তালিকা, মানে ইন্ডিয়ার রিচেস্ট লিস্ট, এটা কিনা ফোর্বসের তরফ থেকে, আমেরিকার একটা পত্রিকা ফোর্বসের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। যেখানে টপে কে আছে? না টপে হচ্ছে আমাদের মুকেশ আম্বানি, যিনি কিনা আমরা জানি রিল অর্থাৎ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর। ইনি বলতে পারো কিনা টপ স্পটে রয়েছেন। কোথায়? না ফোর্বস ইন্ডিয়া 100 রিচেস্ট 2024 লিস্টে। তাহলে স্যার গৌতম আদানির র্যাঙ্ক কত? গৌতম আদানির এই লিস্টের র্যাঙ্ক হচ্ছে, মনে রাখবো, সেকেন্ড। আর 3 নম্বরে কে আছে? না জিন্দাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বলতে পারো, যিনি চেয়ারম্যান, যার নাম হচ্ছে সাবিত্রী জিন্দাল, যার র্যাঙ্ক হচ্ছে কিনা এই লিস্টে থার্ড। তাহলে 1 নম্বরে মুকেশ আম্বানি, 2 নম্বরে হচ্ছে আমাদের গৌতম আদানি, আর 3 নম্বরে হচ্ছে কিনা আমাদের সাবিত্রী জিন্দাল। চলে আসো, দ্রৌপদী মুর্মু আমাদের মাননীয় রাষ্ট্রপতি সম্প্রতি নিউজে এসছেন, তার কারণ এনাকে সম্মানিত করা হয়েছে পুরস্কার দিয়ে। কি পুরস্কার? অনারারি ডক্টরেট দিয়ে। কোন দেশ দিয়েছে? আলজেরিয়া। তো প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে পরীক্ষার প্রশ্ন হবে কি না অনারারি ডক্টরেট দিয়ে সম্মানিত করলেন যে দেশটার নাম আলজেরিয়া। তো কি বলেছে দেখে নাও। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু হচ্ছে প্রথম ভারতীয় রাষ্ট্রপতি যে কিনা একটা 3টে আফ্রিকান কান্ট্রিতে সম্প্রতি ভিজিট করলেন। কোন 3টেতে? না আলজেরিয়া, মরিটিয়ানা এবং মালাউই। 13 থেকে 19 অক্টোবর বলতে পারো ইনি এই ভিজিটে ছিলেন, যেখানে আলজেরিয়ার তরফ থেকে তাকে এই সম্মানে বা অনারারি ডক্টরেট সম্মানে সম্মানিত করা হয়। তাহলে আলজেরিয়ার বেসিক ইনফরমেশন, ক্যাপিটাল কি? অ্যালজিয়ার্স, আর কারেন্সি কি ইউজ করে? দিনার, এটা যেন মাথায় থাকে। চলে আসুন নেক্সট, পরেরটা বিখ্যাত বলিউডের একজন ডিরেক্টর, যার নাম হচ্ছে রাজকুমার হিরানি। ছবিটা দেখে নিশ্চয়ই আমাদের জানা ছবি বা চেনা ছবি। তাকে সম্প্রতি কি পুরস্কার দেওয়া হলো? ন্যাশনাল কিশোর কুমার অ্যাওয়ার্ড 2023-তে সম্মানিত করা হলো। তুমি বলতে পারো এই পুরস্কারটা কারা অর্গানাইজ করে? তখন মনে রাখবে এই পুরস্কারটা দিয়ে থাকে কিনা মধ্যপ্রদেশ সরকার এই পুরস্কারটা দিয়ে থাকে। কার নামে? না কিশোর কুমারের, যিনি কিনা বিখ্যাত গায়ক ছিলেন, তার নামে। তো সম্প্রতি কিনা কিশোর কুমারের 37তম ডেথ অ্যানিভার্সারি উপলক্ষে এই পুরস্কারটা দেওয়া হয়। কাকে দেওয়া হয়? না বিখ্যাত বলিউডের ডিরেক্টর, যার নাম হচ্ছে রাজকুমার হিরানি। চলে আসুন নেক্সট, 2024-এর কিনা সাখ্রো প্রাইজ। 2024-এ সাখ্রো প্রাইজ ফর ফ্রিডম অফ থট, এই পুরস্কারের সম্প্রতি ইউরোপিয়ান পার্লামেন্টের তরফ থেকে 2জনকে পুরস্কৃত করা হয়। প্রথম নাম কি? মারিয়া করিনা মাচাদো। আর দ্বিতীয় নামটা কি না এডমুন্ডো গনজালেস উরুত্তিয়া। যে 2জনকে বলতে পারো 2024-এ কিনা সাখ্রো প্রাইজ ফর ফ্রিডম অফ থটে সম্মানিত করা হয়। এখন তুমি বলতে পারো তাদেরকে এই পুরস্কারটা কেন দেওয়া হয়েছে? তখন মনে রাখবে রাজনৈতিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে থাকা ভেনেজুয়েলার গণতন্ত্র ও স্বাধীনতা পুনরুদ্ধারে তাদের যে চেষ্টা, তাদের যে নিরলস যে চেষ্টা, সেই চেষ্টাকে সম্মান জানিয়ে সম্প্রতি এই পুরস্কারে তাদেরকে সম্মানিত করা হয়েছে। তাহলে অ্যাওয়ার্ড সেকশন আমাদের ডান। সেকেন্ড হাফে অক্টোবর মাসে যে সমস্ত গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড ছিল সেগুলো আমাদের আলোচনা হলো। আমরা প্রথমেই বলেছি ইম্পর্টেন্ট ডেট আর থিম, যেহেতু ফার্স্ট পার্টে আলোচনা হয়ে গেছে তাই দ্বিতীয় পার্টে এটা নিয়ে আলোচনা হয়নি। এবার চলে যাব কি না রিসেন্ট বুকস অ্যান্ড অথার্স। আমরা দেখে নেব যে সেকেন্ড পার্টে আদেও কোনো বুকস অ্যান্ড অথার্স আছে কিনা। না, ফার্স্ট পার্টে আমাদের 4টে ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথার্স ছিল, বাট সেকেন্ড পার্টে সেই পরিপ্রেক্ষিতে তেমন কোনো গুরুত্বপূর্ণ বই নেই, তাই এখানে রাখা হয়নি। চলে আসো অ্যাপয়েন্টমেন্ট, নিযুক্তিকরণের রেসপেক্টে প্রথম খবর কি না জম্মু অ্যান্ড কাশ্মীর, ইউনাইটেড টেরিটরি জম্মু অ্যান্ড কাশ্মীরের নতুন সিএম হিসেবে যাকে অ্যাপয়েন্ট করা হলো তার নাম কি? ওমর আবদুল্লাহ, 54 বছর বয়স, ভাইস প্রেসিডেন্ট অফ জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স, যে কিনা বলতে পারো নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ইউনিয়ন টেরিটরি অফ জম্মু কাশ্মীরের দায়িত্ব নিলেন। মাথায় রাখবো ইনি হচ্ছেন কিনা দ্বিতীয়বার যে কিনা জম্মু কাশ্মীরের সিএম হলেন। আর উইথ দিস he become the first CM of UT জম্মু এন্ড কাশ্মীর। তাহলে ইনি হলেন জম্মু কাশ্মীরের যখন ইউনিয়ন টেরিটরি হিসেবে কাউন্ট হচ্ছে, সেই ইউনিয়ন টেরিটরি হিসেবে কাউন্ট হওয়া জম্মু কাশ্মীরের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন কে না আমাদের ওমর আবদুল্লাহ। চলে আসুন নেক্সট, উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক সম্প্রতি তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের নাম ঘোষণা করেছে।
কাদেরকে ঘোষণা করেছে না অলিম্পিক বক্সার এমসি ম্যারিকম এবং প্রাক্তন ভারতীয় ফুটবলার টিমের ক্যাপ্টেন সুনীল ছেত্রীকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ঘোষণা করেছে। এখন এই দুজন এই উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংকের হয়ে কি কাজ করবে না এই ব্যাংকের বিভিন্ন ধরনের কি না লিটারেসি ক্যাম্পেইন, প্রোডাক্ট লঞ্চ, বিভিন্ন ব্রাঞ্চের উদ্বোধন, এছাড়া সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনে অংশগ্রহণ করবেন হচ্ছে এই দুজন, বা এই দুজন বলতে পারো পার্টিসিপেট করবেন। চলে আসুন নেক্সট নিউজে। কোন দেশ না টিউনিশিয়া। টিউনিশিয়া আমরা জানি ক্যাপিটালটার নাম কি টিউনিশ, তাই তো। আর এই নিয়ে বলতে পারো দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট হিসেবে এই টিউনিশিয়াতে যাকে সিলেক্ট করা হলো তার নাম কায়েস সাইদ। তাহলে কায়েস সাইদ সম্প্রতি কিনা ইলেকশন হয়েছিল কোথায় না টিউনিশিয়াতে, যেখানে কিনা ইনি প্রায় 90.69% ভোটে দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট হিসেবে ইলেক্টেড হন। ইনি প্রথমবার প্রেসিডেন্ট হিসেবে ইলেক্টেড হন 2019-এ, এটা তার সেকেন্ড টার্ম। চলে আসো হরিয়ানা নিউজে। কেন না সম্প্রতি আমরা দেখেছিলাম যে হরিয়ানাতে ইলেকশন হয়েছে, সেই ইলেকশনের রেজাল্ট বেরোনোর পর দেখা যায় যে হরিয়ানার নায়েব সিং সাইনিকে সেখানকার মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয় টার্মের জন্য অ্যাপয়েন্ট করা হয়েছে। তাহলে নামটা মনে রাখবো, নায়েব সিং সাইনি, যে কিনা হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী বা দ্বিতীয় টার্মে বলতে পারো মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন। 2024-এ যদি আমরা দেখি, previously served as a CM of Haryana from March 2024 to October 2024। তাহলে 2024-এর খুব শর্ট টার্মে মার্চ থেকে অক্টোবর পর্যন্ত ইনি ক্ষমতায় ছিলেন। কেন না আমরা জানি যে কিনা মনোহর লাল খট্টর, যে কিনা 2024-এর লোকসভা ইলেকশনের আগে রিজাইন করেছিলেন সেই পদে, সিএম পদ থেকে রিজাইন করেছিলেন। তো তার জায়গায় প্রথমত দায়িত্ব দেওয়া হয় কাকে, নায়েব সিং সাইনিকে, সেটা তার ফার্স্ট টার্ম। তারপর হলো ইলেকশন, রিসেন্টলি সেই ইলেকশনে দ্বিতীয়বারের জন্য বলতে পারো জেতেন হচ্ছেন ইনি, এবং এনাকেই বলতে পারো মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। চলে আসো ইন্ডিয়ান কোস্ট গার্ডের নতুন বা তুমি বললে 26তম ডাইরেক্টর জেনারেল হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন। প্রথমত এই অ্যাপয়েন্টের পিছনে কারণটা কি? এই অ্যাপয়েন্টের পিছনে কারণটা হচ্ছে ভারতের 25তম যে কিনা ইন্ডিয়ান কোস্ট গার্ডের যিনি ডিরেক্টর ছিলেন, যার নাম হচ্ছে রাকেশ পাল, গত 18ই আগস্ট 2024-এ ইনি হার্ট অ্যাটাকে মারা যান। তো তার এই জায়গাটা বলতে পারো ভ্যাকেন্ট ছিল, তো সেই জায়গায় কি না ডাইরেক্টর জেনারেল হিসেবে পরমেশ্বর শিবামানিকে দায়িত্ব দেওয়া হয় ভারতবর্ষের 26তম ডিরেক্টর জেনারেল হিসেবে। কিসের না ইন্ডিয়ান কোস্ট গার্ড। আর এই ইন্ডিয়ান কোস্ট গার্ড ডেটা কবে উদযাপন করি আমরা প্রত্যেক বছর? তখন মনে রাখবো 1 ফেব্রুয়ারি আমরা এই কোস্ট গার্ড প্রতিষ্ঠা দিবস হিসেবে উদযাপন করে থাকি। চলে আসুন নেক্সট। বলছে কি না ন্যাশনাল কমিশন ফর ওম্যান। দেখো তো টার্মটা খুব আমাদের চেনা টার্ম, তাই না? ন্যাশনাল কমিশন ফর ওম্যান, সেখানে চেয়ারপারসন হিসেবে 9th চেয়ারপারসন হিসেবে সম্প্রতি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যাকে অ্যাপয়েন্ট করলো তার নাম কি না বিজয়া রাহাতকর। মিসেস বিজয়া রাহাতকরকে 9th চেয়ারপারসন অফ ন্যাশনাল কমিশন ফর ওম্যান হিসেবে গত 19 অক্টোবর অ্যাপয়েন্ট করা হলো। এখন তুমি বলতে পারো কার জায়গায়? রেখা শর্মা। রেখা শর্মা যিনি বলতে পারো 6ই আগস্ট 2024 লাস্ট এই পোস্টে ছিলেন, তো তার জায়গায় বলতে পারো এনাকে দায়িত্ব দেওয়া হয়। মনে রাখতে হবে বিজয়া রাহাতকর প্রিভিয়াসলি যে কিনা চেয়ারপারসন হিসেবে মহারাষ্ট্র স্টেট কমিশন ফর ওমেনে দায়িত্বে ছিলেন 2016 থেকে 2021 পর্যন্ত। তাহলে প্রিভিয়াসলি ইনি মহারাষ্ট্র স্টেট কমিশনের দায়িত্বে ছিলেন 2016 থেকে 21 পর্যন্ত। তার এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে তাকে দায়িত্ব দেওয়া হয় ন্যাশনাল কমিশন ফর ওমেনের কিনা 9th চেয়ারম্যান হিসেবে। চলে আসুন নেক্সট। এই প্রথমবার একজন ভারতীয়, জন্মসূত্রে ভারতীয়, যার নাম হচ্ছে পাম কৌর, তাকে অ্যাপয়েন্ট করা হলো ফার্স্ট ফিমেল সিএফও হিসেবে। কোথায় না এইচএসবিসি। তাহলে এইচএসবিসি আমরা জানি একটা ব্যাংক, পরীক্ষায় প্রশ্ন আসে কি না এটার ফুল ফর্ম কি? হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন। ওকে, যেটা একটা ব্রিটিশ মাল্টিন্যাশনাল ব্যাংক। সেই ব্রিটিশ মাল্টিন্যাশনাল ব্যাংকে একটা ইতিহাস তৈরি হলো কখন না যখন কিনা প্রথম ফিমেল চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হিসেবে অ্যাপয়েন্ট করা হলো একজন ইন্ডিয়ান বর্ন, যার নাম হচ্ছে পাম কৌর। ওকে, বয়েজ আর কি আর এনার সম্বন্ধে কি বলেছে? দ্য 60 years old Indian born British citizen Pam Kaur join a growing list of women who occupy the top post in the global banking system। তাহলে এনার বয়স যদি আমরা দেখি 60 years, তাহলে এই বয়সেও বলতে পারো কিনা ইনি এই পজিশনটা যে হোল্ড করছেন এটাই অনেক বড় ব্যাপার। তাহলে নামটা মনে রাখবে পাম কৌর, যাকে কিনা অ্যাপয়েন্ট করা হলো ফার্স্ট ফিমেল চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হিসেবে। কোন ব্যাংকের না এইচএসবিসি। এইচএসবিসি ব্যাংকটা কি টাইপের ব্যাংক? এটা একটা ব্রিটিশ মাল্টিন্যাশনাল ব্যাংক।
পুরো নামটা কি? হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন। চলে আসো ভিয়েতনাম আবার নিউজে। কেন নিউজে? না সম্প্রতি ভিয়েতনামে কি না প্রেসিডেন্ট হিসেবে ইলেক্টেড হলেন যিনি, তার নাম কি না লুওং কোং। ওকে, ইনি হচ্ছেন ভিয়েতনামের কি না আর্মি জেনারেল। ভিয়েতনামের আর্মি জেনারেলকে ভিয়েতনামের পার্লামেন্টের তরফ থেকে ইলেক্টেড করা হয় নতুন প্রেসিডেন্ট হিসেবে। ওকে, এনার বয়স কত? 67 বছর। কার জায়গায় ইনি ক্ষমতায় এলেন? তখন মনে রাখবো টো লাম। তাহলে আগে ভিয়েতনামের প্রেসিডেন্ট যিনি ছিলেন তার নাম হচ্ছে টো লাম, আর নতুন যিনি হলেন তার নাম কি? তার নাম হচ্ছে লুং কুং। ভিয়েতনাম যখন পড়ছি তখন মনে রাখতে হবে কি না এটার ক্যাপিটালটা কি? ক্যাপিটালটার নাম হ্যানয়। আর কারেন্সিটার নাম কি? কারেন্সিটার নাম হচ্ছে ডং। দুটো অবশ্যই মনে রাখবে, ক্যাপিটালটার নাম হচ্ছে হ্যানয় আর কারেন্সিটার নাম হচ্ছে ডং। চলে আসুন নেক্সট, পাকিস্তানের পরবর্তী চিফ জাস্টিস। পাকিস্তানের পরবর্তী চিফ জাস্টিস হিসেবে যিনি দায়িত্ব নিলেন তার নাম কি না ইয়াহা আফ্রিদি। হলো, তাহলে মনে রাখবো কি না জাস্টিস ইয়াহা আফ্রিদি হচ্ছে পাকিস্তানের পরবর্তী বা বর্তমান বা নতুন চিফ জাস্টিস হিসেবে দায়িত্ব নিলেন। সম্প্রতি কিনা 26তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করে তাকে বলতে পারো এই পোস্টে আনা হয়। তাহলে পাকিস্তানের চিফ জাস্টিস যখন পড়লাম, তাহলে ভারতের চিফ জাস্টিস নতুন যিনি হয়েছেন তার নাম কি? নাম হচ্ছে জাস্টিস সঞ্জীব খান্না। ইনি কততম চিফ জাস্টিস হয়েছেন? ইনি 51তম বলতে পারো চিফ জাস্টিস হয়েছেন। তাহলে আগে যিনি ছিলেন আমরা জানি কিনা DY চন্দ্রচূড়, যে কিনা 50তম চিফ জাস্টিস ছিলেন। তো তার জায়গায় নতুন করে দায়িত্ব নিল কে না জাস্টিস ভার্মা, জাস্টিস খান্না, সঞ্জীব খান্না। ইনি হচ্ছেন ভারতের 51তম চিফ জাস্টিস। এই 51তমটা মনে রাখবে, এই তম দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয়। যিনি কিনা দায়িত্ব নিলেন 11ই নভেম্বর 2024। ইনি কোন সাল পর্যন্ত দায়িত্বে থাকবেন? 2025-এর 13ই মে পর্যন্ত ইনি দায়িত্বে থাকবেন। অর্থাৎ যদি আমি এনার টিনিওরটা দেখি তাহলে অ্যাপ্রক্সিমেটলি প্রায় 183 দিন বলতে পারো ইনি ক্ষমতায় থাকবেন। তাহলে খুব বেশি দিন না হলেও 183 দিন ইনি ক্ষমতায় থাকবেন বা ইনি চিফ জাস্টিস হিসেবে বলতে পারো তার কার্যপথ সামলাবেন। চলে আসো সম্প্রতি ডক্টর নীনা মালহোত্রা, যাকে অ্যাপয়েন্ট করা হলো অ্যাজ অ্যান অ্যাম্বাসেডর। কোথায়? না সুইডেন। তাহলে সুইডেনে পরবর্তী ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে যাকে অ্যাপয়েন্ট করা হলো তার নাম কি? ডক্টর নীনা মালহোত্রা। কারেন্টলি যিনি কিনা বর্তমানে সার্ভ করছেন অ্যাজ আ অফিসার অন স্পেশাল ডিউটি ইন দ্য মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে। তাহলে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে অফিসার অন স্পেশাল ডিউটি হিসেবে ইনি বর্তমানে সার্ভ করছেন, যাকে এই নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। কি দায়িত্ব? না ভারতের পরবর্তী রাষ্ট্রদূত। কোথায়? না সুইডেনে হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইনি 1992 ব্যাচের একজন কি না ফরেন সার্ভিস অফিসার। চলে আসো, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান নিযুক্ত করা হলো। যদি বলো কাকে নিযুক্ত করা হলো, তখন নাম হচ্ছে বিপিন কুমার। ইনি হচ্ছেন 1996-এ বিহার ক্যাডারের একজন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসার, যাকে সম্প্রতি চেয়ারম্যান অফ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া হিসেবে অ্যাপয়েন্ট করা হয়। কত তারিখে? 28শে অক্টোবর 2024। ইনি কার জায়গায় দায়িত্ব নিলেন? না এম সুরেশের জায়গায় বলতে পারো দায়িত্ব নিলেন। হয়ে গেল। তাহলে অ্যাপয়েন্টমেন্ট আমরা সেকেন্ড পার্টের গুরুত্বপূর্ণ যে সমস্ত অ্যাপয়েন্টমেন্টগুলো আছে সেগুলো একটু পড়ে নিলাম। এরপর আমরা কি পড়বো না গভর্নমেন্ট বিল, স্কিম বা অ্যাপস কিছু আছে কিনা। তাহলে গভর্নমেন্ট বিল, স্কিম, অ্যাপের মধ্যে প্রথম যেটা আমরা দেখব বসুন্ধরা, মিশন বসুন্ধরা 3.0 সম্প্রতি লঞ্চ হয়েছে। তো এটা কোন স্টেটে লঞ্চ হয়েছে? তখন মনে রাখবো এটা আসাম। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অফিসিয়ালি লঞ্চ করলো মিশন বসুন্ধরা 3.0, যেটা কিনা কোন ইভেন্টে? না শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র, যেটা কিনা রয়েছে গুয়াহাটিতে। ওকে, তাহলে শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রের একটা ইভেন্টে সম্প্রতি কিনা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লঞ্চ করলো কি না মিশন বসুন্ধরা 3.0। এবার এটা কি জিনিসটা কি? তখন মনে রাখবে আসামে যারা ইন্ডিজিনিয়াস কমিউনিটি আছে তাদেরকে কি না কি দেওয়া হবে? না এম্পাওয়ারমেন্ট করা হবে। ওকে, উইথ আ ফর্মাল ল্যান্ড রাইট। তাহলে জমির অধিকার দিয়ে বা বলতে পারো জমি দিয়ে তাদেরকে এম্পাওয়ার করা হবে। কারদেরকে? না আসামের যারা আদি বাসিন্দা, সেটাই বলা হচ্ছে কি না মিশন বসুন্ধরা 3.0। ওকে, আচ্ছা এখানে আরেকটা জিনিস মনে রাখবে, শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র একটা ইভেন্টে বলতে পারো সিএম অফ আসাম যে কিনা এটা লঞ্চ করেছে। তাহলে শ্রীমন্ত শঙ্করদেব ইনি পার্টিকুলারলি কোন ড্যান্সটাকে পপুলার করেছিলেন? কোন ক্লাসিক্যাল ড্যান্সটাকে পপুলার করেছিলেন? তাহলে আমরা কি বলবো? আসামের ক্লাসিক্যাল ড্যান্সটার নাম কি? না সত্রিয়া।
তাহলে মনে রাখবে সত্রিয়া ড্যান্সকে পপুলার করার পিছনে যে লোকটার অবদান সব থেকে বেশি তার নাম হচ্ছে শ্রীমন্ত শঙ্করাদেব। আর এই ড্যান্সটাই মনে রাখবো কি না সঙ্গীত নাটক একাডেমি দ্বারা লাস্ট রেকগনিশন পেয়েছে ক্লাসিক্যাল ড্যান্সে। কত সালে না 2000 সালে। তাহলে 2000 সালে এই ক্লাসিক্যাল ড্যান্সটাকেই বলতে পারো কি না সঙ্গীত নাটক একাডেমির তরফ থেকে ক্লাসিক্যাল ড্যান্সের তকমা দেওয়া হয়েছে, বা এটাই ভারতের অষ্টম ক্লাসিক্যাল ড্যান্স। এবার তুমি বলতে পারো যে স্যার ভারতের তো এখন ক্লাসিক্যাল ড্যান্স 9টা। একদমই ঠিক, ভারতের এখন ক্লাসিক্যাল ড্যান্স টোটাল বললে 9টা, কিন্তু মাথায় রাখবে সঙ্গীত নাটক একাডেমি দ্বারা রেকগনাইজ পাওয়া ড্যান্সের সংখ্যা হচ্ছে 8টা, যার মধ্যে লাস্ট হচ্ছে আমাদের সত্রিয়া। তাহলে নতুন যে ক্লাসিক্যাল ড্যান্সটা অ্যাড হয়েছে সেটাকে কারা যুক্ত করেছে না মিনিস্ট্রি অফ কালচার এটাকে যুক্ত করেছে। আর ড্যান্সটার নাম কি? ড্যান্সটার নাম হচ্ছে ছৌ। তাহলে ছৌ এখন একই সঙ্গে ভারতবর্ষের ওয়েস্ট বেঙ্গল এবং যদি বলি কিনা ওড়িশাতে ফোক ড্যান্স হিসেবে কাউন্ট হচ্ছে, আর ঝাড়খণ্ডে এটা বলতে পারো কিনা ক্লাসিক্যাল ড্যান্স হিসেবে কাউন্ট হচ্ছে। চলে আসো পরেরটা। হরিয়ানা হলো ভারতবর্ষের মধ্যে প্রথম রাজ্য যে কিনা দলিত সাব কোটা ইমপ্লিমেন্ট করলো। তাহলে এটা একটা ঐতিহাসিক বলতে পারো পদক্ষেপ, যেখানে হরিয়ানা হচ্ছে ভারতবর্ষের প্রথম স্টেট যে কিনা তপশিলি জাতির জন্য কিনা উচ্চ শ্রেণীকরণের মাধ্যমে কিনা উপকোটা কার্যকর করার প্রথম রাজ্য হয়ে উঠেছে। তাহলে কি বললাম না উচ্চ শ্রেণীকরণের মাধ্যমে উপকোটা কার্যকর করার প্রথম রাজ্য হয়ে উঠেছে কে না হরিয়ানা। become the first state to implement sub quota for Dalit community by sub-classifying the scheduled caste. The decision followed the Supreme Court August 2023 ruling the granting states the power to divide SC and ST for preferential reservation. তাহলে আমাকে এখানে পরীক্ষার প্রশ্ন দেবে ভারতবর্ষের মধ্যে প্রথম রাজ্য যে কিনা সাব কোটা দলিত কমিউনিটির জন্য বলতে পারো ইমপ্লিমেন্ট করলো, রাজ্যটার নাম কি না হরিয়ানা। আর মনে রাখতে হবে the state divided the SC community into two group। তাহলে এই রাজ্য এসসি কমিউনিটিকে দুটো ভাগে ভাগ করেছে, একটা ডিএসসি which include কি না 36 কাস্ট, যার মধ্যে রয়েছে বাল্মীকি, ধনকাজ, এবং আরেকটা হচ্ছে কি না ওএসসি। তাহলে ওএসসি কি? যার মধ্যে ইনক্লুডেড কাস্ট সাচ অ্যাজ চামার এবং যাদব। তাহলে দেখো এই যে এসসি শিডিউল কাস্ট কমিউনিটিকে এই স্টেট দুটো ভাগে ভাগ করেছে বা দুটো গ্রুপে ভাগ করেছে, একটা ডিএসসি একটা ওএসসি। ডিএসসির মধ্যে টোটাল 36খানা কাস্টকে রেখেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কি না ধানাকা এবং বাল্মীকিস। আর ওএসসির মধ্যে উল্লেখযোগ্য কাস্ট হিসেবে রয়েছে কে না চামারা এবং জাতবা। তাহলে ভারতবর্ষের প্রথম রাজ্য হরিয়ানা যে কিনা দলিত সাব কোটা ইমপ্লিমেন্ট করলো। চলে আসো কি নেক্সট হচ্ছে কি না গ্লোবাল নেচার কনজারভেশন ইন্ডেক্স। এই প্রথমবার বলতে পারো প্রকাশ করা হলো 2024-এ। এই রিপোর্টে ইন্ডিয়ার র্যাঙ্ক কত হয়েছে? 176। তাহলে ইন্ডিয়া হ্যাজ বিন র্যাঙ্ক অ্যাজ ওয়ান অফ দ্য 5 ওয়ার্স্ট পারফর্মার কান্ট্রি। সব থেকে খারাপ পারফরমেন্স করেছে ইন্ডিয়া বিগত 5টা দেশের মধ্যে। কোথায় না এই প্রথম প্রকাশিত হওয়া গ্লোবাল নেচার কনজারভেশন ইন্ডেক্সে, যেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক হয়েছে 176 180টা দেশের মধ্যে। হলো কিসের বেসিসে এটা করা হয়েছে? ইন টার্ম অফ দেয়ার কমিটমেন্ট টু নেচার কনজারভেশন। তাহলে বনভূমি সংরক্ষণে ইন্ডিয়ার যা উদ্যোগ, সেই উদ্যোগকে মাথায় রেখেই বলতে পারো এই রিপোর্টটা প্রকাশ করা হয়েছে, যে রিপোর্টে ইন্ডিয়া বলতে পারো উল্লেখযোগ্য খারাপ পারফরমেন্স করেছে। আচ্ছা, ছোট ইউরোপিয়ান কান্ট্রি যার মধ্যে হচ্ছে কিনা লুক্সেমবার্গ, যে কিনা বলতে পারো এই রিপোর্টে টপ র্যাঙ্ক করেছে। In contrast, the Pacific island country of Kiribati was ranked at the bottom of the Global Nature Conservation Index। সব থেকে খারাপ পারফরমেন্স রয়েছে যে দেশটার নাম হচ্ছে কিরিবাতি। তাহলে 180টা দেশের মধ্যে ইন্ডিয়ার র্যাঙ্ক কত হয়েছে? ইন্ডিয়ার র্যাঙ্ক হয়েছে 176 সরি। চলে আসো নেক্সট স্পোর্টস আপডেট। স্পোর্টস আপডেটের মধ্যে প্রথম খবরটা কি আছে? তাহলে এখানে স্পোর্টস আপডেটের মধ্যে কি দেখবো না আইসিসি ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ সম্প্রতি হয়ে গেল। এই প্রথমবার জিতলো কে না নিউজিল্যান্ড। তাহলে নিউজিল্যান্ডের ওমেন্স ক্রিকেট টিম যারা কিনা প্রথমবারের জন্য আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ জিতলো, কাদের হারিয়ে জিতলো? সাউথ আফ্রিকাকে হারিয়ে জিতলো। মাথায় রাখতে হবে নিউজিল্যান্ডের এই যে মহিলা ক্রিকেট টিমের একটা ডাক নাম আছে, ডাক নামটা কি না হোয়াইট ফার্ন। যেমন ছেলেদের ক্ষেত্রে আমরা বলি ব্ল্যাক ক্যাপস বা কিউইজ, ঠিক একই রকম ভাবে মহিলা টিমের রেসপেক্টেড ডাকনামটা মনে রাখবে হোয়াইট ফার্ন। ফাইনালটা কোথায় খেলা হয়েছিল না দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, যেটা রয়েছে কোথায় দুবাই মানে ইউএই তে।
20 অক্টোবর 2024 ফাইনালটা হয়েছিল, যেখানে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকাকে হারিয়ে এই প্রথমবার আইসিসি মহিলা টি20 বিশ্বকাপ জেতে। চলে আসুন নেক্সট, ভারতীয় হকির কুইন বলা হয় যাকে, কুইন অফ ইন্ডিয়ান হকি কাকে বলা হয়? রানী রামপাল, যে কিনা সম্প্রতি রিটায়ারমেন্ট ঘোষণা করলো হকি থেকে। তাহলে ভারতীয় হকির রানী বলা হয় কাকে? না রানী রামপালকে, যিনি কিনা সম্প্রতি অবসর ঘোষণা করলেন। মনে রাখার জায়গা কি না, আমাকে পরীক্ষা দিতে পারে রানী রামপাল কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? হকি। এটা ছাড়াও উল্লেখযোগ্য ঘটনা, এনার যে 28 নম্বর জার্সিটা, এনার সম্মানে বলতে পারো কি না হকি ইন্ডিয়া এটাকে রিটায়ার ঘোষণা করে দিয়েছে। তাহলে রানী রামপালের যে জার্সি নাম্বার 28, এই জার্সি পরে আর কোনো প্লেয়ার বা এই নাম্বারের জার্সি আর কোনো হকি প্লেয়ার ইউজ করতে পারবে না, তার জন্য কিনা হকি ইন্ডিয়ার তরফ থেকে জার্সিটাকে রিটায়ারমেন্ট ঘোষণা করেছে। ঠিক একই রকম ভাবে ছেলেদের যেমন PR শ্রীজেশের জার্সি নাম্বারটাকে রিটায়ারমেন্ট ঘোষণা করা হয়েছে, ক্রিকেটের রেসপেক্টে সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি যেমন জার্সি নাম্বার রিটায়ার করে দেওয়া হয়েছে, ঠিক একই রকম ভাবে এটার ক্ষেত্রেও করা হয়েছে। আর কি মনে রাখতে হবে? রায়বেরেলি স্টেডিয়াম, যেটা কিনা রয়েছে কিনা ইন্ডিয়ান রেলওয়ের মডার্ন কোচ ফ্যাক্টরিতে, সেটাকে নতুন নাম করা হয়েছে কিনা রানিস গার্লস হকি টার্ফ। তাহলে রায়বেরেলি স্টেডিয়াম যেটা উত্তরপ্রদেশে রয়েছে, সেই স্টেডিয়ামটারই নতুন নাম করা হয়েছে রানিস গার্লস হকি টার্ফ, অর্থাৎ এনার নামে একটা স্টেডিয়ামও ওপেন করা হয়েছে। কোথায়? না উত্তরপ্রদেশের রায়বেরেলিতে। নামটা মনে রাখবো, নামটা হচ্ছে রানী রামপাল, যাকে বলা হয় কুইন অফ ইন্ডিয়ান হকি। ভারতীয় ফুটবলের ক্ষেত্রে দুর্ভাগ্যজনক একটা খবর বলতে পারো, যেখানে সাম্প্রতিক ফিফা র্যাঙ্কিং এ ইন্ডিয়ার র্যাঙ্কিং উঠেছে কত না 125। তাহলে ইন্ডিয়ার র্যাঙ্কিং ফিফা র্যাঙ্কিং এ বর্তমানে কত? 125 লেটেস্ট আপডেট অনুযায়ী। অ্যাট দ্য টপ অফ দ্য ফিফা র্যাঙ্কিং কারা রয়েছে? না ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, যে কিনা লিড করছে। ওকে, যার পরে কারা আছে? ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, ব্রাজিল। যদি আমরা দেখি 5টা পজিশনে পরপর রয়েছে। পর্তুগাল এবং ইটালি বলতে পারো অলসো সিন দ্য স্লাইট ইমপ্রুভমেন্ট, তাদেরও অল্প বিস্তর ইমপ্রুভমেন্ট হয়েছে। ওয়াইল দ্য নেদারল্যান্ড অ্যান্ড কলম্বিয়া হ্যাভ ড্রপ দেয়ার র্যাঙ্কিং নেমে গেছে। কার? নেদারল্যান্ড এবং কলম্বিয়ার র্যাঙ্কিং নেমে গেছে। তাহলে আমাকে পরীক্ষায় প্রশ্ন দিতেই পারে যে সম্প্রতি ফিফা যে র্যাঙ্কিং প্রকাশ করেছে, সেই র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত হয়েছে? তখন মনে রাখবো 125, বা ভারতীয় ফুটবল টিমের র্যাঙ্কিং কত হয়েছে সেক্ষেত্রে মনে রাখবো 125, যেটা কিনা খুবই দুর্ভাগ্যজনক একটা নিউজ। চলে আসো রিসেন্ট ডেথ। তাহলে অক্টোবর মাসের সেকেন্ড পার্টের মধ্যে গুরুত্বপূর্ণ মৃত্যু যেগুলো হয়েছে সেগুলো আমরা এক ঝলকে দেখে নেব। তার মধ্যে প্রথম কি আছে? প্রথমটা দেখো, খুব ইম্পর্টেন্ট। নামটা কি? নাম হচ্ছে শ্রী কনক রাজু। এবার ইনি যে প্রফেশনের সঙ্গে যুক্ত, মানে ইনি একজন ফোক ড্যান্সার, যে ড্যান্সটার নাম কি? নাম হচ্ছে গুসাদি। ওকে, তাহলে ইনি হচ্ছেন একজন লেজেন্ডারি গুসাদি ফোক ড্যান্সার, সম্প্রতি মারা গেছেন, তাই নিউজে এসছেন। ড্যান্সটা সম্পর্কে দেখে নাও। বলছে গুসাদি ফোক ড্যান্সার কনক রাজু, যাকে আরেকভাবে আমরা চিনি কিনা গুসাদি রাজু নামে, সম্প্রতি 25শে অক্টোবর ইনি মারা গেলেন এজ রিলেটেড ইস্যুর জন্য। গুসাদি ড্যান্স এটা পার্টিকুলারলি পারফর্ম করে কারা? না শুধুমাত্র ছেলেরা, ব্যাচেলার ছেলেরা কিনা রাজখন্ড ট্রাইবের। তাহলে এটা একটা উপজাতির ড্যান্স। কোন উপজাতি? না গোন্ড। আবার গোন্ডের মধ্যে একটা সম্প্রদায়, যে সম্প্রদায়ের নাম হচ্ছে রাজগোন্ড। তাহলে রাজগোন্ড উপজাতি যে সমস্ত কি না অনলি মেল ব্যাচেলার আছে, তারাই পার্টিকুলারলি এই ড্যান্সটা পারফর্ম করে থাকে। The dance in which is associated with a local deity is a stage during the কিনা ধানদারি ফেস্টিভ্যাল। তাহলে এই ড্যান্সটা পার্টিকুলারলি একটা ফেস্টিভ্যালকে কেন্দ্র করে এই ড্যান্সটা পারফর্ম করা হয়। ফেস্টিভ্যালটার নাম হচ্ছে ধানদারি ফেস্টিভ্যাল। কনক রাজু ওয়াজ বিলং টু দ্য রাজগোন্ড ট্রাইব। তাহলে এই যিনি মারা গেছেন, অর্থাৎ ইনি রাজগোন্ড ট্রাইব থেকে বিলং করতেন। লার্ন দ্য গুসাদি ড্যান্স অন হিজ ওন সিন্স হি ওয়াজ 8 ইয়ার্স। তাহলে ইনি নিজে থেকেই ড্যান্সটা শেখেন, হাতে ধরে কাউকে এনাকে ড্যান্সটা শেখাতে হয়নি। মাত্র 8 বছর বয়স থেকেই বলতে পারো ইনি পারফর্ম করছেন। কিভাবে? বাই ওয়াচিং হিজ ট্রাইবাল কমিউনিটি পারফর্মিং। তার ট্রাইবকে এই ড্যান্সটা পারফর্মেন্স করতে দেখে তিনি দেখে দেখে ড্যান্সটা বলতে পারো শেখেন এবং সেখান থেকেই ড্যান্সটা পারফর্ম করেন। তাহলে মারা গেলেন বিখ্যাত একজন গুসাদি ফোক ড্যান্সার এবং পদ্মশ্রী প্রাপক, যার নাম হচ্ছে কনক রাজু। একটু খেয়াল রাখবে, ফোক ড্যান্সটা গুসাদিটা কোথাকার ড্যান্স? এটা রাজগোন্ড ট্রাইব ড্যান্স। তাহলে তুমি লোকেশন যদি বলো, তাহলে গোন্ড এই উপজাতিকে আমরা পার্টিকুলারলি কোথায় দেখতে পাই? না মধ্যপ্রদেশের রেসপেক্টে দেখতে পাই। তাহলে এই ড্যান্সটা আমরা অবশ্যই মধ্যপ্রদেশের মধ্যে কিন্তু এটাকে কাউন্ট করতে পারি।
চলে আসো এবার মহড়া এক্সারসাইজ। মহড়ার মধ্যে প্রথম যে খবরটা আছে, মহড়াটা কি না এক্সারসাইজ মালাবার, যেটা কিনা একটা নেভাল এক্সারসাইজ বলে কাউন্টেড হয়। এবারেরটা হচ্ছে 28তম। কোথায় অনুষ্ঠিত হলো না, এটা অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে বলতে পারো, আন্ডার দ্য ইস্টার্ন নেভাল কমান্ড মহড়াটা অনুষ্ঠিত হলো। এই মহড়াতে ইন্ডিয়ান নেভি, ইউনাইটেড স্টেটস নেভি, জাপান মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্স এবং রয়্যাল অস্ট্রেলিয়ান নেভি যারা কিনা পার্টিসিপেট করে। মহড়াটা চলে 8ই অক্টোবর থেকে 18ই অক্টোবর পর্যন্ত। আর এই মহড়ার সূত্রপাত হয়েছিল কিনা 1992-তে। এটা একটা বায়োল্যাটারাল এক্সারসাইজ হিসেবে স্টার্টিং হয় কোন দুটো দেশের মধ্যে, ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে। তাহলে প্রথম দিকে এটা ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে হয়ে থাকলেও এখন এটা বিভিন্ন দেশ এখানে পার্টিসিপেট করে। সম্প্রতি এই মহড়ায় পার্টিসিপেট করেছিল ইন্ডিয়ান নেভি, ইউএস নেভি, জাপানস ম্যারিটাইম সেলফ ডিফেন্স ফোর্স এবং তার সঙ্গে রয়্যাল অস্ট্রেলিয়ান নেভি। অনুষ্ঠিত হয় অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। এবারেরটা ছিল কিনা 28তম এডিশন। নেক্সট মহড়াটার নাম কি, মহড়াটার নাম হচ্ছে নাসিম আল ভার। ওকে, এটা ইন্ডিয়া এবং ওমানের মধ্যে বলতে পারো একটা নেভাল ড্রিল, জয়েন্ট নেভাল ড্রিল বা এক্সারসাইজ বা মহড়া বলতে পারো। কোথায় অনুষ্ঠিত হলো 13 থেকে 18ই অক্টোবর। এটা হলো কোথায়, গোয়াতে। দুটো ফেজে বলতে পারো এটা কন্ডাক্ট করা হয়েছিল। তো এই মহড়াটা অনুষ্ঠিত হলো কোথায় না গোয়াতে। পরীক্ষার প্রশ্ন দেবে নাসিম আল ভার, যেটা একটা জয়েন্ট নেভাল ড্রিল, সম্প্রতি কোন দুটো দেশের সঙ্গে এটা অনুষ্ঠিত হলো, ইন্ডিয়া অ্যান্ড ওমান। চলে আসো এক্সারসাইজ সিমবেক্স। এটাও একটা বলতে পারো কিনা মারিটাইম এক্সারসাইজ, মানে সামুদ্রিক মহড়া। এটা 31তম এডিশনটা কন্ডাক্ট করা হলো কোন দুটো দেশের মধ্যে, ইন্ডিয়া এবং সিঙ্গাপুরের মধ্যে। ইন্ডিয়া এবং সিঙ্গাপুরের এটা হচ্ছে একটা বায়োল্যাটারাল এক্সারসাইজ, যার নাম হচ্ছে সিমবেক্স। হলো, তাহলে এটাকে তুমি ভেঙে দাও। দেখো সংক্ষেপে মনে রাখবে, SIMBEX। তাহলে এটা কি, এটা একটা মারিটাইম এক্সারসাইজ। তাহলে এম মানে কি পেলাম, মারিটাইম, এস মানে সিঙ্গাপুর, আই মানে ইন্ডিয়া। সিঙ্গাপুর ইন্ডিয়া মারিটাইম বাইল্যাটারাল বলেছে আর এক্সারসাইজ। তাহলে এইভাবেও তুমি মনে রাখতে পারো। যেটা শুরু হয়েছিল যদি বলো, সিঙ্গাপুর ইন্ডিয়ার মধ্যে এই মহড়াটা স্টার্ট হয়েছিল কবে, 1994-এ। তখন এটার নাম ছিল এক্সারসাইজ লায়ন কিং। তখন এই মহড়াটার নাম ছিল এক্সারসাইজ লায়ন কিং। সম্প্রতি এটা অনুষ্ঠিত হলো কোথায় না বিশাখাপত্তনমে বলতে পারো মহড়াটা অনুষ্ঠিত হলো। আর কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চললো, 23 থেকে 29 অক্টোবর পর্যন্ত এটা অনুষ্ঠিত হলো। চলে আসো নেক্সট মহড়াটার নাম কি, মহড়াটার নাম হচ্ছে এক্সারসাইজ গারুদা শক্তি 2024। তো এটা কাদের মধ্যে হলো যদি বলা হয়, গারুদা মানে হচ্ছে ইন্ডিয়া ইন্দোনেশিয়া। মনে রাখবে ইন্ডিয়ান আর্মি তার সঙ্গে ইন্দোনেশিয়ান জয়েন্ট স্পেশাল ফোর্স। এটা ছিল তাদের 9th এডিশন। ওকে, এই মহড়াটা ছিল কিনা এবারে হচ্ছে 9th এডিশন, যেটা কন্ডাক্ট করা হলো 1 নভেম্বর থেকে 12 নভেম্বর 2024 পর্যন্ত। যেখানে ভারত থেকে বলতে পারো কি না 25 জন স্কিল পার্সোনাল যারা কিনা পার্টিসিপেট করে। কোথায় মহড়াটা কোথায় হয় না, মহড়াটা অনুষ্ঠিত হয় ইন্দোনেশিয়া জাকার্তায় মহড়াটা অনুষ্ঠিত হয়। সময়টা ছিল 1 নভেম্বর থেকে 12 নভেম্বর পর্যন্ত, যেখানে ভারত থেকে প্রায় 25 জন স্কিল পার্সোনাল যারা কিনা মহড়াটায় পার্টিসিপেট করে। চলে আসো মিসলেনিয়াস ইনফরমেশন। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা অক্টোবর মাসের সেকেন্ড পার্টের গুরুত্বপূর্ণ খবরগুলো দেখলাম, যেখানে আমি আগেই বলেছিলাম যে ডেট আর থিম আমাদের আগের ফার্স্ট পার্টে করা ছিল, তাই এখানে বলা হয়নি। আমরা দেখলাম হচ্ছে অ্যাওয়ার্ড, বুকস অ্যান্ড অথার্স, যদিও সেকেন্ড পার্টে কিছু নেই। তারপর দেখলাম হচ্ছে কি না গভর্নমেন্ট বিল স্কিম, তারপর অ্যাপয়েন্টমেন্ট, তারপর হচ্ছে তোমার রিসেন্ট ডেথ, স্পোর্টস, এরপর চলে এসছে কিনা আমাদের মিসলেনিয়াস। মিসলেনিয়াসের মধ্যে প্রথম খবর কি আছে, বিহার যে কিনা পেলো কিনা তাদের দ্বিতীয় টাইগার রিজার্ভ, নাম কি, নাম হচ্ছে কাইমুর। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে সম্প্রতি অ্যাপ্রুভাল পেলো কিসের না, এস্টাবলিশমেন্ট অফ বিহার সেকেন্ড টাইগার রিজার্ভ। কোথায় না, কাইমুর ডিস্ট্রিক্টে। ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির তরফ থেকে এটা অ্যাপ্রুভাল দেওয়া হয়, সম্প্রতি এটাকে অ্যাপ্রুভাল দেওয়া হয়। আর এই টাইগার রিজার্ভটা যদি তুমি দেখো কি না পার্টিকুলারলি এক্সিড ক্যাপাসিটি, মানে কার না বাল্মীকি টাইগার রিজার্ভের যেটা রয়েছে ওয়েস্ট চম্পারণ ডিস্ট্রিক্টে, সেখানে ক্যাপাসিটি এক্সিড করে যাচ্ছে বলে এই টাইগার রিজার্ভটাকে নতুন করে অ্যাপ্রুভাল দিল কারা না ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি। কোথায় হয়েছে, বিহারের
কাইমুর ডিস্ট্রিক্টে বলতে পারো এটা হয়েছে। তাহলে এটা হচ্ছে বিহারের দ্বিতীয় টাইগার রিজার্ভ। তাহলে প্রথমটার নাম কি মনে রাখবো কি না, প্রথমটার নাম হচ্ছে বাল্মীকি টাইগার রিজার্ভ। সেখানে প্রেশার বেড়ে গেছে, তাই না, এক্সিড করেছে, তার জন্যই বলতে পারো আলাদা করে একটা টাইগার রিজার্ভ এর তকমা দেওয়া হলো কোথায় না বিহারের কোথায় না কাইমুর ডিস্ট্রিক্টে। চলে আসুন নাবিকা সাগর পরিক্রমা। লেফটেন্যান্ট কমান্ডার দিলনা কে এবং লেফটেন্যান্ট কমান্ডার রূপা এ, এই দুজন মহিলা অফিসার ইন্ডিয়ান নেভির পরিপ্রেক্ষিতে যারা কিনা একটা সারা বিশ্ব ঘুরে বেড়াচ্ছে একটা সেল বোট নিয়ে। বোটটার নাম হচ্ছে নাবিকা সাগর পরিক্রমা। ওকে, ইন্ডিয়ান নেভাল সেলিং ভেসেল যার নাম হচ্ছে তারিণী। সেই নাবিকা সাগর পরিক্রমাতে ভারতীয় এই নেভি দুই অফিসারের সঙ্গী হয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় এডিশন বলতে পারো এই নাবিকা সাগর পরিক্রমা, এটা হচ্ছে সেকেন্ড এডিশন। তাহলে মাথায় রাখতে হবে লেফটেন্যান্ট কমান্ডার দিলনা কে এবং লেফটেন্যান্ট কমান্ডার রূপা এ ইন্ডিয়ান নেভির তরফ থেকে এই দুজন মহিলা অফিসার যারা কিনা একটা সেল বোট নিয়ে বলতে পারো সারা বিশ্ব পরিক্রমণে বেরিয়েছে। বোটটার নাম হচ্ছে কি না তারিণী, বা ভেসেলটার নাম হচ্ছে তারিণী। আর তাদের এই ভ্রমণটার নাম দেওয়া হয়েছে কি না নাবিক সাগর পরিক্রমা। এটা হচ্ছে সেকেন্ড এডিশন। নেক্সট আমরা জানি হর্নবিল ফেস্টিভ্যাল প্রত্যেক বছর ডিসেম্বর মাসের কি না 1 থেকে 10 তারিখ পর্যন্ত এই উৎসবটা হয় কোথায় না নাগাল্যান্ডে, তাই তো। নাগাল্যান্ডে এই উৎসবটা হয়। তো এই উৎসবটাকে ঘিরে এবারে পার্টনারশিপ করছে কি না ওয়েলস। গভর্নমেন্ট অফ নাগাল্যান্ডের সঙ্গে বলতে পারো কি না ওয়েলস, যে কিনা একটা কান্ট্রি, এটা একটা ইউনাইটেড কিংডমের বলতে পারো একটা কান্ট্রি যে কিনা পার্টনারশিপ করছে, বা কাউন্টার পার্টনার হিসেবে আমরা দেখতে পাবো কাকে না এই ওয়েলসকে, যারা কিনা কাউন্টার পার্টনার হচ্ছে কিসের 25তম হর্নবিল ফেস্টিভ্যাল। যে হর্নবিল ফেস্টিভ্যালটা অনুষ্ঠিত হয় কোথায় নাগাল্যান্ডে। আমরা জানি নাগাল্যান্ডের ফাউন্ডেশন ডে হচ্ছে 1 তারিখ, তাই 1 থেকে 10 তারিখ প্রত্যেক বছর এই ফেস্টিভ্যালটা অনুষ্ঠিত হয়, যেখানে সারা বিশ্বের লোকজন এই ফেস্টিভ্যালটাকে কেন্দ্র করে কি না আসে। আর হর্নবিল ফেস্টিভ্যালের আরেক নাম কি তখন মনে রাখবো আমরা, ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যাল হচ্ছে এর আরেক নাম। ওকে, চলো নেক্সট ওয়ান কি আছে। ওয়ার্ল্ড ব্যাংক সম্প্রতি অ্যাপ্রুভাল দিল, কিসের অ্যাপ্রুভাল দিল না 15,000 কোটি টাকার লোন অ্যাপ্রুভাল দিল। কাকে? অমরাবতীকে। অমরাবতী মানে হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তাহলে অমরাবতী ডেভেলপমেন্টের জন্য সম্প্রতি ওয়ার্ল্ড ব্যাংকের তরফ থেকে একটা লোন মঞ্জুর করা হলো। অঙ্কটা কত? 15,000 কোটি টাকা। ওকে, অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল সিটি অমরাবতী ডেভেলপমেন্টের জন্য এই লোনটা অ্যাপ্রুভাল করা হয়। তাহলে আমরা জানি নতুন সাজানো হচ্ছে বলতে পারো অমরাবতীকে, যবে থেকে এটাকে পার্মানেন্ট ক্যাপিটাল ঘোষণা করা হয়েছে, তাই না। তো তার জন্যই বলতে পারো পরীক্ষার প্রশ্ন এরম ভাবে দিতে পারে যে অমরাবতীকে ঢেলে সাজাবার জন্য সম্প্রতি ওয়ার্ল্ড ব্যাংক কত টাকার লোন মঞ্জুর করেছে না 15,000 কোটি টাকার লোন মঞ্জুর করেছে। চলে আসো নেক্সট, পরীক্ষার প্রশ্ন তোমাকে দেবে কিনা সতর্ক পার্ক এটা কোথায় আছে। সতর্ক পার্ক এটা কোথায় আছে? পুনের মহারাষ্ট্রে আছে। এই প্রথম বলতে পারো ইন্ডিয়ান আর্মির তরফ থেকে এটা একটা মেমোরিয়াল হিসেবে উদ্বোধন করা হলো। তাহলে সতর্ক পার্কটা কি? একটা মেমোরিয়াল। কাদের স্মরণে এই পার্কটা করা হয়েছে না মিলিটারি ইন্টেলিজেন্স পার্সোনেল যারা কিনা তাদের জীবন দিয়েছে তাদের সার্ভিসের জন্য বা দেশের জন্য, তাদের উদ্দেশ্যেই বলতে পারো এই পার্কটা করা। পার্কটার নাম হচ্ছে সতর্ক পার্ক। এই প্রথম ধরো এই ধরনের মেমোরিয়াল পার্ক হলো কোথায়? পুনেতে। এবং বলতে পারো এর মোটো কি? মোটোটা হচ্ছে অলওয়েজ অ্যালার্ট, বা যেটাকে বলছে সদা সতর্ক। চলে আসো কি না হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, যে কিনা হলো ভারতের 14তম মহারত্ন। তাহলে ভারতের 14তম মহারত্ন স্টেটাস পেল কে না হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, সংক্ষেপে যাকে আমরা বলি কি না হ্যাল। ওকে, অলরেডি আমরা যদি দেখি হ্যাল নবরত্ন স্টেটাস কিন্তু পেয়েই ছিল, সেই নবরত্ন স্টেটাস থেকে নতুন যে স্টেটাসটা পেল মহারত্ন, আর এটা ভারতের 14তম মহারত্ন হলো। তাহলে তুমি বলতে পারো তাহলে মহারত্ন বাকি 13টা কারা কারা, তখন মনে রাখবে ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড, যেটা রয়েছে কোথায়? দিল্লিতে, সংক্ষিপ্ত নাম হচ্ছে ভেল। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড কোথায় আছে? মহারাষ্ট্রের মুম্বাইতে। কোল ইন্ডিয়া লিমিটেড কোথায় আছে? আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতাতে। গেল ইন্ডিয়া লিমিটেড কোথায় আছে? হেডকোয়ার্টার যদি বলি দিল্লি। হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড HPCL যেটা রয়েছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন হেডকোয়ার্টার দিল্লি। অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড মানে ONGC দিল্লি। পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন দিল্লি। পাওয়ার গ্রিড কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড হরিয়ানার গুরুগ্রাম।
স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, দিল্লি রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন লিমিটেড, দিল্লি অয়েল ইন্ডিয়া লিমিটেড যেটা উত্তরপ্রদেশের নয়ডাতে আছে, আর এনটিপিসি লিমিটেড যেটা কিনা দিল্লিতে আছে। তাহলে এটা হচ্ছে কিনা 13টা মহারত্ন কোম্পানি, তার সঙ্গে নতুনভাবে যুক্ত হলো কে না 14তম কোম্পানি হিসেবে নামটা মনে রাখবে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, সংক্ষেপে বলা হয় কিনা হ্যাল, যার আগে স্ট্যাটাস ছিল নবরত্ন, যেটা এখন বর্তমান স্ট্যাটাস হচ্ছে মহারত্ন। চলে আসুন নেক্সট। মধ্যপ্রদেশ সরকার বা মধ্যপ্রদেশ সম্প্রতি ঘোষণা করলো কিনা রাতাপানি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিকে তাদের 8ম টাইগার রিজার্ভ হিসেবে, যেটা রয়েছে ভোপালের খুব কাছাকাছি। তাহলে আমাকে বলতে পারে পরীক্ষার প্রশ্ন যে মধ্যপ্রদেশের 8ম টাইগার রিজার্ভটার নাম কি? নাম হচ্ছে রাতাপানি, যেটা কিনা খুব সম্প্রতি ডিক্লেয়ার করা হয়েছে। এবং এই তথ্যটা যখন তোমরা পড়ছো ততদিনে হয়তো এটাকে কিনা টাইগার রিজার্ভের স্ট্যাটাস দিয়ে দেওয়া হয়েছে, বাট এটা তখনকার পজিশন যদি আমরা ছিল কি ছিল না, এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে ফাইনাল অ্যাপ্রুভালের জন্য পাঠানো হয়েছে, যাতে এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটাকে টাইগার রিজার্ভের তকমা দেওয়া হয়। অলরেডি এখন যদি আমরা দেখি এটা টাইগার রিজার্ভের তকমা পেয়ে গেছে, বা ভারতের নতুন টাইগার রিজার্ভ বা 57th টাইগার রিজার্ভ যদি বলা হয়, এখন তুমি এটাকেই বলবে, কি বলবে? এটা হচ্ছে ভারতবর্ষের 57th টাইগার রিজার্ভ বা নিউ টাইগার রিজার্ভ। চলে আসো কি বলেছে, হিন্দি ল্যাঙ্গুয়েজ মিউজিয়াম এই প্রথমবার বলতে পারো সেট আপ করা হলো কোথায়? উত্তরপ্রদেশের কাশীতে। কি বলেছে? উত্তরপ্রদেশ গভর্নমেন্টের তরফ থেকে যোগী আদিত্যনাথ, যে কিনা দেশের মধ্যে প্রথম এই ধরনের হিন্দি লিটারেচার মিউজিয়াম যেটা কিনা স্থাপন করলেন কোথায় না বারাণসীর কাশীতে। এই ধরনের মিউজিয়াম দেশের মধ্যে বলতে পারো প্রথম, যেটা কিনা হিন্দি ল্যাঙ্গুয়েজকে ডেডিকেট করা হয়েছে। যদিও দেয়ার ইজ আ লিটারারি মিউজিয়াম ইন কলকাতা ডেডিকেটেড টু রবীন্দ্রনাথ টেগর, but the purpose of the museum in Kashi will be the first language based museum in the country. যদিও এই ধরনের একটা মিউজিয়াম আমরা কলকাতাতে দেখতে পাই যেটা কিনা রবীন্দ্রনাথ টেগরকে ডেডিকেট করা হয়েছে, কিন্তু এটার সঙ্গে কাশীর যেটা হয়েছে তার ডিফারেন্সটা কোথায় না, কাশীরটা হচ্ছে প্রথম ল্যাঙ্গুয়েজ বেসড মিউজিয়াম দেশের মধ্যে প্রথম। আর এর জন্য টোটাল কত টাকা বরাদ্দ করা হয়েছে না, প্রায় 25 কোটি টাকা বলতে পারো এই প্রজেক্টে অ্যালোকেট করা হয়েছে। নেক্সট, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে ইন্ডিয়াতে আর কিনা ট্র্যাকোমা নিয়ে বলতে পারো আর কোনো হেলথ প্রবলেম নেই। তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সম্প্রতি কিনা সার্টিফিকেট দিয়েছে ইন্ডিয়া, নেপাল এবং মায়ানমারকে, এবং যেখানে তারা বলেছে যে এই রোগটা এই 3টে দেশ থেকে অলরেডি এলিমিনেট হয়ে গেছে। ইন্ডিয়া এরপরই বলতে পারো বিশ্বের 19টা দেশের মধ্যে বলতে পারো জয়েন করলো যারা কিনা সাকসেসফুলি এলিমিনেট করেছে এই ট্র্যাকোমাকে অ্যাজ এ পাবলিক হেলথ প্রবলেম হিসেবে। অ্যাকর্ডিং টু WHO মতে এখনো এটা একটা মেজর পাবলিক হেলথ প্রবলেম পৃথিবীর 39টা দেশের মধ্যে, যেখানে এই রোগের ফলে কি হচ্ছে না ব্লাইন্ডনেস, প্রায় 19 লক্ষ লোক সারা বিশ্ব জুড়ে বলতে পারো এই রোগের কারণে অন্ধ হয়ে গেছে। সেখানে ভারত সম্প্রতি, এবং তার সঙ্গে হচ্ছে কি না আমরা যদি দেখি আরো 2টো দেশ অর্থাৎ নেপাল এবং মায়ানমার, যারা কিনা সার্টিফিকেট পেয়েছে WHO কাছ থেকে যে এই রোগটা এখন আর এই 3টে দেশে আর দেখতে পাওয়া যাবে না, পুরোপুরি এলিমিনেটেড। চলে আসুন নেক্সট, মহারাষ্ট্র গভর্নমেন্টের তরফ থেকে নতুন নামকরণ করা হলো কার না স্কিল ইউনিভার্সিটি, কার নামে? রতন টাটার নামে। যদি আমরা দেখি কি বলেছে, রতন টাটাকে সম্মান জানানোর জন্য মহারাষ্ট্র গভর্নমেন্টের তরফ থেকে 14ই অক্টোবর ঘোষণা করা হয় যে মহারাষ্ট্র স্টেট স্কিল ডেভেলপমেন্ট ইউনিভার্সিটি নতুন নাম হতে চলেছে পদ্মা বিভূষণ রতন টাটা স্কিল ইউনিভার্সিটি। তাহলে আমাকে পরীক্ষার প্রশ্ন করতেই পারে মহারাষ্ট্র স্টেট স্কিল ডেভেলপমেন্ট ইউনিভার্সিটি নতুন নাম কি? নতুন নাম হচ্ছে পদ্মা বিভূষণ রতন টাটা স্কিল ইউনিভার্সিটি। চলে আসুন নেক্সট, কাস্ট সার্ভে এটা চালু হলো কোথায় না তেলেঙ্গানাতে। তেলেঙ্গানা হলো ভারতের মধ্যে তৃতীয়, কার পরে? অন্ধ্রপ্রদেশ এবং বিহারের পরে, যারা কিনা এই কাস্ট বেস সেন্সাস লঞ্চ করলো। ওকে, তাহলে জাত সমীক্ষা যদি বলো শুরু হলো কোথায় না তেলেঙ্গানাতে। তেলেঙ্গানা হলো ভারতবর্ষের তৃতীয় রাজ্য, কার পরে? অন্ধ্রপ্রদেশ এবং বিহারের পরে, যারা কিনা এই কাস্ট বেস সেন্সাস চালু করলো। চলে আসো, মারা গেল কে না হামাসের প্রধান, হামাস জঙ্গি গোষ্ঠীর প্রধান যার নাম ইয়াহা সিনওয়ার। কারা মারল? ইসরায়েল মারল। 17ই অক্টোবর বিকেলে ইসরায়েল ডিফেন্স ফোর্সের তরফ থেকে একটা অ্যানাউন্সমেন্ট করা হয় যেখানে বলা হয় ইয়াহা সিনওয়ার, যে কিনা
গাজাতে হামাসের হেড ছিল তাকে সম্প্রতি মারা হয় বা তিনি মারা যান একটা গ্রাউন্ড অপারেশনের মাধ্যমে, এবং এটা বলতে পারো একটা ডিএনএ টেস্টের মধ্যে এই রিপোর্টটাকে কনফার্ম করা হয়। মাথায় রাখতে হবে কি না, এই ইয়াহা সিনওয়ার ইনি ছিলেন কিনা অন্যতম একজন ফিয়ার্ড এবং ইনফ্লুয়েন্সিয়াল লিডার অফ হামাস, অর্থাৎ হামাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং প্রভাবশালী নেতাদের মধ্যে হচ্ছে একজন ছিলেন ইনি, যাকে কিনা ইসরায়েল ডিফেন্স ফোর্সের তরফ থেকে একটা গ্রাউন্ড অপারেশনের মাধ্যমে মারা হয়। চলে আসুন নেক্সট, ভারতের দ্বিতীয় বৃহত্তম বাটারফ্লাই ডাইভার্সিটি হাব। ভারতের দ্বিতীয় বৃহত্তম বাটারফ্লাই ডাইভার্সিটি হাব যদি বলো কোথায় হলো, তখন আনসার কি না কাজিরাঙ্গা। ওকে, তাহলে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এটা হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম বাটারফ্লাই ডাইভার্সিটি হাব হিসেবে স্বীকৃতি পেল। কার পরে, তখন মনে রাখবো এটা নামদাফা ন্যাশনাল পার্ক যেটা অরুণাচল প্রদেশে আছে, তারপরেই বলতে পারো স্বীকৃতিটা এলো কার না কাজিরাঙ্গা। তাহলে কাজিরাঙ্গা আমরা জানি অলরেডি এর আগে একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত ছিল, ওয়ান হর্ন রাইনো। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কি হচ্ছে বলতে পারো ভারতবর্ষের মধ্যে প্রথম ন্যাশনাল পার্ক যে কিনা স্যাটেলাইট ফোনের ব্যবহার চালু করে যাতে এই ওয়ান হর্ন রাইনো পোচিংকে আটকানো যায়। তো তার পালকে নতুন, তার মুকুটে নতুন পালক বলতে পারো কি না, এটা হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম বাটারফ্লাই ডাইভার্সিটি হাবে পরিণত হলো, যেখানে প্রায় 446টা বাটারফ্লাই স্পিসিস তুমি এখানে দেখতে পাবে। চলে আসো করণ জোহরের ছোটবেলার বন্ধু যার নাম হচ্ছে কিনা আদার পুনাওয়ালা, সেই সম্প্রতি করণ জোহরের ধর্মা প্রোডাকশনের 50% স্টেক যে কিনা কিনে নিল মাত্র 1000 কোটি টাকার বিনিময়ে। ওকে, তাহলে ধর্মা প্রোডাকশন যে কিনা আমরা জানি বিভিন্ন ধরনের সিনেমা প্রডিউস করে থাকতো, সে দীর্ঘদিন ধরে বলতে পারো এটা একটা লসে রান করছিল, এবং আদার পুনাওয়ালাও অনেকদিন ধরে যে কিনা বলতে পারো সিনেমা জগতে পা রাখতে চলেছিল। তো সে তার বন্ধুর এই কোম্পানিটা 1000 কোটি টাকার বিনিময়ে 50% স্টেক বলতে পারো কিনে নেয়। তাহলে মনে রাখবে আদার পুনাওয়ালার পরিচয় সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার অন্যতম সিইও, যে কিনা বলতে পারো করণ জোহর প্রোডাকশনের অর্থাৎ ধর্মা প্রোডাকশনের 50% স্টেক সম্প্রতি কিনলো কত টাকায়, 1000 কোটি টাকায়। চলে আসো, ফার্স্ট G7 ডিফেন্স মিনিস্টার্স মিটিং কোথায় অনুষ্ঠিত হলো যদি বলা হয় ইটালির নেপলসে। ওকে, G7 ফিনান্স মিনিস্টার্স মিটিংটা সম্প্রতি কোথায় হলো যদি বলা হয়, তখন মনে রাখবে ইটালির নেপলস। ইটালির ডিফেন্স মিনিস্টারের তরফ থেকে কিনা গুইডো ক্রসেটো যে কিনা মিটিংটা পরিচালনা করে, আর মিটিংটা হয়েছিল কবে, 19শে অক্টোবর বলতে পারো মিটিংটা অনুষ্ঠিত হয়। চলে আসুন নেক্সট, 18তম প্রবাসী ভারতীয় দিবস যেটা কিনা আপকামিং 18তম প্রবাসী ভারতীয় দিবস, এটা কোথায় হবে বা উদযাপন করা হবে, তখন মনে রাখবে ওড়িশার ভুবনেশ্বরে বলতে পারো কি না জানুয়ারি 8 থেকে 10ই জানুয়ারি পর্যন্ত ওড়িশার ক্যাপিটাল সিটি ভুবনেশ্বরে 18তম প্রবাসী ভারতীয় দিবস এটা উদযাপন করা হবে। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি যে কিনা অ্যাপ্রুভ করে প্রপোজাল, এই প্রপোজালটা সাবমিট করেছিল ইউনিয়ন মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার, এবং ভুবনেশ্বরকে বলতে পারো এই ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়। চলে আসুন নেক্সট, একটা 16th সেঞ্চুরি বলতে পারো কপার প্লেট, 16th সেঞ্চুরির একটা কপার প্লেট সম্প্রতি ডিসকভারি হয়। কোথায় ডিসকভার হয় না থিরুমালার ডিস্ট্রিক্ট। কি বলেছে, সম্প্রতি একটা আর্কিওলজিক্যাল ডিসকভারি যে কিনা এটা হয়েছে কোথায় না, এটা হয়েছে আমাদের থিরুভালুভার ডিস্ট্রিক্টে, যেখানে একটা কি না 16th সেঞ্চুরির একটা কপার প্লেট আবিষ্কার হয়, অর্থাৎ থিরুভালুর জেলার মাপেডু গ্রামের বলতে পারো শ্রী সিঙ্গেশ্বর মন্দিরে একটা প্রত্নতাত্ত্বিক আবিষ্কার হয়েছে সম্প্রতি, যেখানে 16 শতকের কি না কপার প্লেট বা বলতে পারো তামার প্লেটের শিলালিপির একটা সেট পাওয়া গেছে। এবং কার সময়কার যদি বলা হয়, তখন কৃষ্ণদেব রায়ের সময়কার এটা হচ্ছে ইনস্ক্রিপশনটা, যেটা সংস্কৃত ভাষায় লেখা। ওকে, আর স্ক্রিপ্টটা কি আছে না নন্দী নগরী স্ক্রিপ্টে, সংস্কৃতটাকে ইউজ করা হয়েছে নন্দী নগরী স্ক্রিপ্টে, সেটা আমি একটা বলতে পারো কি না কপার প্লেট সম্প্রতি আবিষ্কৃত হয়েছে থিরুভালুভার ডিস্ট্রিক্টে। এটা কোন রাজার সময়কার না কৃষ্ণদেব রায় রাজার সময়কার জিনিস। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক নামটা আমাদের কাছে খুব কমন, তাই না? তার 69th মেম্বার হিসেবে সম্প্রতি জয়েন করলো যে দেশটার নাম কি ইসরায়েল। খুব ভালো করে মনে রাখতে হবে যে ইসরায়েল হচ্ছে অফিসিয়ালি জয়েন করলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের 69th মেম্বার কান্ট্রি হিসেবে এবং 20তম নন রিজিওনাল মেম্বার হিসেবে। ওকে, কি বলেছে, ইন এ সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট ফর ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল কর্পোরেশন ইসরায়েল বিকাম দ্য নিউয়েস্ট
নন রিজিওনাল মেম্বার অফ এডিবি। তাহলে আমাকে পরীক্ষার প্রশ্ন একদম ফ্ল্যাট করবে যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন মেম্বার কান্ট্রি হিসেবে জয়েন করলো যে দেশটার নাম কি? দেশটার নাম হচ্ছে কি না ইসরায়েল। অবশ্যই মনে রাখবে। চলে আসো নেক্সট, ইন্টারন্যাশনাল গীতা মহোৎসব। প্রত্যেক বছরই এটা অনুষ্ঠিত হয়, তাই না? ইন্টারন্যাশনাল গীতা মহোৎসব, যেটা একটা গ্র্যান্ড কালচারাল ইভেন্ট। এটা হচ্ছে 28শে নভেম্বর থেকে চলবে 15ই ডিসেম্বর পর্যন্ত। কোথায়? হরিয়ানার কোথায় না কুরুক্ষেত্র। ওকে। এবং এই ফেস্টিভ্যালের মাধ্যমে কি না ভারতের যে রিচ হেরিটেজ, স্পিরিচুয়ালিটি এবং কালচার, সেটাই ডিসপ্লে করা হবে। এটা 2016 সালে, সিন্স 2016 দ্য ইভেন্ট হ্যাজ বিন এক্সপ্যান্ডেড গ্লোবালি। সারা বিশ্ব জুড়ে এটা উদযাপন করা হয়। স্প্রেডিং দ্য মেসেজ অফ ভগবদ গীতার বিভিন্ন মেসেজ এই ফেস্টিভ্যালের মাধ্যমে বলতে পারো সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়। আর এটা অনুষ্ঠিত হয় কোথায়? হরিয়ানার কুরুক্ষেত্রে। ফেস্টিভ্যালটার নাম ইন্টারন্যাশনাল গীতা মহোৎসব। নেক্সট, 2026 বছরটাকে ইন্ডিয়া স্পেন যুগ্মভাবে কি হিসেবে অবজার্ভ করছে যদি বলে, তখন বলবে ইয়ার অফ কালচার, ট্যুরিজম এবং এআই। মনে রাখবে, ইন্ডিয়া এবং স্পেন জয়েন্টলি বলতে পারো এগ্রি করেছে 2026 বছরটাকে তারা কি হিসেবে উদযাপন করবে না ইয়ার অফ কালচার, ট্যুরিজম এবং এআই। সম্প্রতি আমরা দেখলাম কি না স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যাঞ্চেজ ভারত সফরে এসেছিল, তাই না? ভারত সফরে আসার পরে ভারতের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় প্রাইম মিনিস্টার মোদি, এবং ইনি হচ্ছেন বলতে পারো প্রথম স্প্যানিশ মিনিস্টার যে কিনা লাস্ট 18 বছরের মধ্যে ভারতে এলেন, বা 18 বছরের মধ্যে প্রথম কোনো একজন স্পেনের প্রধানমন্ত্রী তার অফিসিয়াল ভিজিট করেছেন। এবং সেই জায়গাটাকেই বলতে পারো গুরুত্ব দিয়ে 2026 বছরটাকে ইন্ডিয়া আর স্পেন উদযাপন করছে যৌথভাবে ইয়ার অফ কালচার, ট্যুরিজম এবং এআই। তাহলে এই ছিল টোটাল অক্টোবর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। প্রচুর ইনফরমেশন আছে যেগুলো দিয়ে তোমরা এখান থেকে আপকামিং পরীক্ষায় কি না নিজের কারেন্ট অ্যাফেয়ার্সটাকে আরেকটু বুস্ট আপ করতে পারো। তাহলে নেক্সট আসতে চলেছে নভেম্বর মাস, নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স। এটা অক্টোবর হয়ে গেল, যেটা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।